আসছে কজন আসছে? তো শর্ট টাইম না, কেউ আসবে না তেমন। একটু প্যারা ফেসবুক একটু দিচ্ছে। কি পিঁপড়া নাকি? আবার এখানে নেট এত ফাজিল। হুম, 500 এত কম? লিখিত প্রার্থী যদি কেউ থেকে থাকেন, আপনাদেরকে প্রেশান হওয়ার দরকার নেই, অনেক সময় আছে এখনো, 45-46 দিন। না, লুঙ্গি পরো না ভাই, প্যান্ট পরো। আমি একদিনই লুঙ্গি পরছি ভাই, সেদিনকেই লুঙ্গি পরছি। আমার প্যান্ট যেখানে ছিল ওটা তালা মারা ছিল, চাবি নেই, তো সাথে সাথে লুঙ্গি দিয়ে মানে সেরা ফেলাইছি ক্লাস। ওকে, মার্কার দেন। সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেক কম দেখতে পাচ্ছি। আর 1 ঘন্টার মতো নোটিশ দিচ্ছি মনে হয়। আর আমি প্রিপারেশন নেই, অভিজ্ঞতাটা শেয়ার করব শুধু। প্রিপারেশন যে মানে চিন্তা করলাম যে আসলে আপনারা অনেকেই জিকে নিয়ে একটু কনফিউজড, যে কোনটা পড়বেন কোনটা পড়বেন না, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। আই থিঙ্ক অনেকের জন্য এটা উপকার হতে পারে। সো ওকে। আর রাত্রিবেলা চাই নাই, এখন দেখলাম যে অনেকে বলতেছেন যে ভাই আজকে হলেই হয়, এই জন্য ওর একদিন অপেক্ষাও না। পরের যারা আছে তাদেরকে মেনশন করে দিয়েন, আপনাদের কাছের বন্ধু বান্ধব থাকলে মেনশন দিয়েন, অর্থাৎ তার যদি কোনো উপকার হয়, দোয়া তো করবে অন্তত পক্ষে। ওকে, আমরা লেটস স্টার্ট। জিকে, এখানে জিকেতে হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, জিওগ্রাফি এবং গুড গভর্নেন্স। এই মোট 70 মার্কস। কিন্তু গত বছর যে তারা 41তম প্রিলির যে কোয়েশ্চেন, জিকে থেকে কিন্তু 75-এর মতো প্রশ্ন আসছে। আপনার মেন্টাল এবিলিটিতে তিন চারটা সাধারণ জ্ঞান আসছে মেন্টাল এবিলিটিতে। তারপর বাংলার মধ্যে মনে হয় 2টা সাধারণ জ্ঞান আসছে, একটা মনে হয় পতাকা নিয়ে, আর একটা হলো কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ভিসি গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করেছে। অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলার মধ্যে 2টা আসছে সাধারণ জ্ঞান। আবু সাইদ চৌধুরী, এটা আমাদের বেসিক ভিউতে ছিল, কিন্তু মার্চ মাসের ঘটনাবলীর মধ্যে এই তথ্যটা ছিল। যাই হোক, আমরা আসি এখন। তার মানে সাধারণ জ্ঞান একটা ভালো প্রস্তুতি আসলে দরকার। সেজন্য আমরা কোন জায়গা থেকে শুরু করব? আমি একেবারে কমন 2টা বিষয় বলি, যে আর কিছু না পড়লে অন্তপক্ষে এই কয়েকটা তথ্য যেন আপনি পড়েন। সেটা হলো কোয়েশ্চেন ভিউটা যেন সবাই পড়েন। সহজ প্রশ্ন হলে এখান থেকে আসলে কমন পড়বে ইনশাল্লাহ। প্রশ্ন যদি সহজ হয়, গতানুগতিক হয়, ওখান থেকে কমন আসবে। সো সহজ প্রশ্ন যাতে ভুল না হয় সেই পদ্ধতির জন্য কোয়েশ্চেন ভিউটা আপনারা পড়েন। আর রিসেন্ট ভিউ থেকে আমি বলবো যে 1 থেকে 13 নম্বর পৃষ্ঠা, 1 থেকে 13 নম্বর পৃষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 থেকে 13 নম্বর কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আর এটার সাথে হলো আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রথম 2টি চ্যাপ্টার, প্রথম 2টি অধ্যায়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রথম 2টি অধ্যায় এবং 1 থেকে 13 পৃষ্ঠা। এটা যে কারো পড়া উচিত, যে কারো এটা পড়তে হবে। আর এবছর কমন 4-5টা ঘটনা যে মেগা প্রজেক্ট থেকে কোশ্চেন কিন্তু হবে। আপনি দেখেন কয়েকটা পরীক্ষায় কিন্তু আপনার প্রশ্ন আসছে মেট্রো রেল, বেশ কয়েকটা পরীক্ষায়, যে রিসেন্ট কয়েকটা পরীক্ষা হলো, কালকের যে পরীক্ষা হলো সেখানেও মনে আসছে বঙ্গবন্ধু টানেল 3.4 কিলোমিটার,
এটা পত্রিকা একটু কনফিউজ করে ফেলছিল। প্রথম আলো পত্রিকা আসছিল 3.32 কিলোমিটার, আমাদের দেখবেন রিসেন্টলি 53 পৃষ্ঠা, ওখানে কিন্তু 3.40 দেয়, এবং কালকের পরীক্ষায় মনে হয় 3.32 অপশনই ছিল না, 3.4 ছিল অপশনে, যতটুকু আমি জানি। তো যা হোক, এখানে এর বাইরে আরেকটা বিষয় দরকার, সেটা হলো রিসেন্টলি থেকে আরেকটা বিষয়, সেটা হলো মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট এবং ইকোনমিক্স চ্যাপ্টার। অর্থাৎ শেষে দেখে যাবেন যেটা বাংলাদেশ বিষয়গুলি ইকোনমিক চ্যাপ্টার এবং হলো মেগা প্রজেক্ট, আর হলো প্রথম দুটি অধ্যায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেন মানে রিসেন্ট আগে ছিল এটা, এবং কোশ্চেন বলতে গেলে 8 থেকে 10টা 12টা পর্যন্ত রিসেন্ট আসছে, এমন ঘটনা ঘটছে। যেমন 38-এ বেশ রিসেন্ট ছিল, 38-এ, 40-তেও রিসেন্ট ছিল। সো এইটা হলো আপনার কমন পড়তে হবে, মানে পড়া উচিত, জরুরি আমি মনে করি। আর কিছু যদি রিসেন্ট বই 110 পৃষ্ঠা অনেকের পড়া শেষ, আমি জানি আপনাদের মধ্যে অনেকে হয়তো পড়ে শেষ করে ফেলছেন, কিন্তু অন্তত পক্ষে এই কয়েকটা পড়া অত্যন্ত জরুরি। ঠিক আছে, এখন আমি আসবো যে আমি যে টপিকগুলো বলবো এখন, সেই টপিকগুলো হলো যে চ্যাপ্টার ওয়াইজ আমি বলবো, যে ও টপিকগুলো আসলে না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা বোকামি হতে পারে। অর্থাৎ ওই চ্যাপ্টারগুলো পড়ে পরীক্ষার হলে যেতে হবে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট সে অবশ্যই এই চ্যাপ্টারগুলো পড়ে যাবে ইনশাল্লাহ। সো আমি লিখছি এখানে জিকে সাজেশন 43rd প্রিলি বেসিক ভিউ রিসেন্ট ভিউ সৌজন্যে একটু মার্কেটিং করতে চাচ্ছি আর কি, যে বেসিক ভিউ রিসেন্ট ভিউ যদিও আপনারা জানেন 9/মানি ভিউ, এটা আপনারা সবাই জানেন। সো ডান পাশের এটা খেয়াল করবেন। তো সাধারণ জ্ঞান কিন্তু গত বছর আপনি দেখবেন 15 জনপদ, এটা কিন্তু মেন্টাল এবিলিটিতে আসছে। আপনি দেখবেন বাংলার মধ্যে আবু সাইদ চৌধুরী আসছে, পতাকা আসছে। সো গত বছর কোশ্চেন যেভাবে ছিল সেই হিসেবে, এবং আমার এক্সপিরিয়েন্স কয়েকটা পিলিতে পড়ানো, এবং নিজে এই নতুন সিলেবাসে 4টা পিলি দিছি আমি, সেই নিজে দিছি 4টা পিলি আর পড়াইছি, সেইগুলো মিলে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ওকে, বিসমিল্লাহ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, শুরুতেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যদি আমি বলি যে সিলেবাসের চ্যাপ্টার বলি, চ্যাপ্টার্স আগে বলি, তারপরে আমি টপিকে চলে যাব সরাসরি। চ্যাপ্টার্সের মধ্যে একজন প্রার্থীর এই চ্যাপ্টার্সের মধ্যে যেটা দেখা উচিত, প্রথমত দেখা উচিত ভূ রাজনীতি, এবং ভূ রাজনীতি অংশ থেকে পরীক্ষায় সবসময় আসে, ভূ রাজনীতি থেকে পরীক্ষায় আসবেই। সেকেন্ড যেটা সবার দেখা উচিত সেটা হলো ইউএন, জাতিসংঘ থেকে একটা প্রশ্ন আসলেও আসে, এক বছর আসে না, কোন বছর যেন আসে না, খুব সম্ভবত 40 আসছে মনে হয়, কোনটা যেন একটা মানে জাতিসংঘ থেকে প্রশ্ন হয়নি, একবারে ঘটনা করছে। ভূ রাজনীতি, ইউএন এবং ইকোনমিক অর্গানস। এবং অনেক সময় দেখা যায় যে অনেকে এমনও ঘটছে যে 7টা পর্যন্ত সংস্থা থেকে প্রশ্ন আসছে। ইকোনমিক অর্গানস কিন্তু এটা ভুলে যায়, আমাদের সিলেবাসে কিন্তু আছে জাতিসংঘ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, অন্যান্য। অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি একটা সিলেবাসের টপিক, কিন্তু এরা অর্থনৈতিক প্রতিষ্ঠানের চাইতে অন্য প্রতিষ্ঠানকে গুরুত্ব দিচ্ছে বেশি, এবং অন্যান্য প্রতিষ্ঠানও আসে, অর্থাৎ সংস্থা খুব গুরুত্বপূর্ণ। এই 3টা, গত বছর পরিবেশ থেকে একটা প্রশ্ন আসে নাই। থার্ড যেটা গুরুত্বপূর্ণ আপনার কাছে সেটা হলো পরিবেশ, থার্ড যেটা গুরুত্ব পাবে সেটা হলো পরিবেশ। এরপরে আপনি চলে যাবেন ইতিহাসে, আন্তর্জাতিক ব্যবস্থায়, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা, যেটা আঞ্চলিক ও আন্তরিক ব্যবস্থা দুইটা একটু এলোটর হতে পারে, আঞ্চলিক ব্যবস্থা। এরপরে আপনার কাছে গুরুত্ব পাবে ইতিহাস, বৈশ্বিক ইতিহাস গুরুত্ব পাবে। অর্থাৎ আপনার প্রস্তুতিটা হওয়া উচিত, শুরু করবেন ভূ রাজনীতি থেকে, দেন ইউএন, দেন ইকোনমিক অর্গানস, দেন অন্যান্য, দেন পরিবেশ, দেন আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা এবং ইতিহাস। পরিবেশ থেকে গত বছর একটা প্রশ্ন দিচ্ছে শুধুমাত্র প্যারিস প্যাক্ট থেকে, সেটা দিচ্ছে ভূগোল অধ্যায়ের মধ্যে, মানে ভূগোলের মধ্যে প্রশ্নটাকে রেখেছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে রাখে নাই। আমি এখন সরাসরি টপিকে চলে যাই, সরাসরি টপিক, এবং আমি সিলেবাস অনুসারে এখন আমি সাজাই। সিলেবাস অনুসারে আপনাকে কোন কোন বিষয়গুলো দেখে যাওয়া অত্যন্ত জরুরি। প্রথম অধ্যায় রাত বেশি হয়ে গেছে, আমি খুব শর্টকাটে বলবো, আপনার শর্টকাটে বোঝার চেষ্টা করবেন। প্রথম অধ্যায় কি? প্রথম অধ্যায় যেই অংশটা আছে সেটা হলো বৈশ্বিক ইতিহাস। আমি বৈশ্বিক ইতিহাসের অংশটা বলি, আর বাকি দুইটা পরে বলতেছি।
মানে প্রথম অধ্যায়ের মধ্যে 3টা পার্ট, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তরিক ব্যবস্থা, আর একটা হলো ভূ রাজনীতি। আমি প্রথম অধ্যায় থেকে বৈশ্বিক ইতিহাস থেকে কি পড়া উচিত সেটা আমি বলতেছি। ইতিহাসের যুদ্ধে দেখেন আপনি, ইতিহাসের মধ্যে ইদানিং সভ্যতা থেকে প্রশ্ন হচ্ছে। তার মানে ইতিহাস থেকে সভ্যতা অংশটা দেখবেন, এবং সেই সভ্যতাগুলোর মধ্যে কোন সভ্যতাগুলোকে আপনি বেশি ফোকাস করবেন। যেমন দেখেন ইদানিং কয়েকটা সভ্যতা কিন্তু খুব এমার্স করছে, বারবার এই সভ্যতাগুলো পরীক্ষা আসে। দেখেন কি কি আসে, মায়া সভ্যতা আসে। দেখবেন আপনি এই যে পেরুর মাচু পিচ্চু নগরী, মায়া সভ্যতা। আল্লাহ রে, এই ফোনটা চার্জ দিত, ফোনটা চার্জ দিত তাড়াতাড়ি। মায়া সভ্যতা, তারপরে হলো আপনার ইনকা সভ্যতা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকা মিলে। আর একটা হলো অ্যাজটেক সভ্যতা, অ্যাজটেক সভ্যতা। নারা সভ্যতা, যেটা জাপানে হয়েছে, নারা সভ্যতা। আর গত বছর একটা সভ্যতা খুঁজে পেয়েছে 4000 বছর আগের একটা শহর, যেটা ইথিওপিয়ায় পাওয়া গেছে, তা হলো আকসুম সভ্যতা। আকসুম সভ্যতা গত বছর রিসেন্টলি এটা ছিল। শুধু এটা মনে রাখবেন, আকসুম সভ্যতা, এই আকসুম একটা নগরী, আর এই নগরী নিয়ে একটা সভ্যতা যেটা ইথিওপিয়ায় পাওয়া গেছে। চার্জারটা এখানে আনা যায় না? আমি কিন্তু দেখতেছি না কতজন আছে। 1200, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তুমি আমার বইটা দাও। সো সভ্যতার মধ্যে মায়া, ইনকা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, নারা সভ্যতা, আকসুম সভ্যতা। আকসুম সভ্যতার নগরী গত বছর খুঁজে পেয়েছে 2020 সালে। এই জন্য এই সভ্যতাটা গুরুত্বপূর্ণ। মোবাইলে স্ট্যান্ড নাই, একটু রাখা যায় না? উঠে দিতে পারো? ওকে, একটু দেও না, এটা দাঁড়া করাবো আমি। হ্যাঁ, একটু আসলে শর্ট টাইমে নিজের প্রিপারেশনও নাই। প্রিপারেশন নাই বলতে অভিজ্ঞতাটা আছে, মানে একটু দেখবো বা কিছু লিখবো, সেটা আহারে। ল্যাপটপে তো কোথায়, ল্যাপটপে দেখি। এটা কোনো কোশ্চেন? সংবিধান কয়বার সংশোধন হয়েছে? ওকে, থ্যাঙ্কস। এখন দেখেন সভ্যতা, দেখবেন সভ্যতার মধ্যে কিন্তু এগুলোর গুরুত্ব বেশি, কারণ যে কোশ্চেন করতে যাবে সে কিন্তু সভ্যতা থেকে একটু ডিসেন্ট কোশ্চেন করার চেষ্টা করে। এগুলা কিন্তু ঘুরে ফিরে আসছে। ইনকা সভ্যতা আসছে, মায়া সভ্যতা আসছে, অ্যাজটেক আসতে পারে, নারা আসতে পারে। নারা সভ্যতা কিন্তু জাপানে, এটা জাপান। আর এই 3টা সভ্যতা কিন্তু মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। 3টার মধ্যে একটু ঝামেলা আছে। কোনোটার অরিজিন হলো মেক্সিকোতে, কোনোটা হলো পেরুতে, কোনোটা হলো গুয়েতেমালায়। এই অরিজিনগুলো একটু দেখতে হবে। আশা করি এটা আপনি বেসিক বইতে খুব শর্ট করে সুন্দর করে দেওয়া আছে, সেটা 10 নম্বর পৃষ্ঠায় আছে। যাই হোক, সভ্যতার পরে বৈশ্বিক ইতিহাসের মধ্যে আপনার অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার 1648 সালে যেটা, সেটা হলো পিস অফ ওয়েস্টফালিয়া। পিস অফ ওয়েস্টফালিয়া 1648। বৈশ্বিক ইতিহাসের মধ্যে যদি বলেন, অবশ্যই বিল অফ রাইটস। এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই, যে কোনো সময় চলে আসবে বিল অফ রাইটস। বৈশ্বিক ইতিহাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আফগানিস্তানের কারণে, সেটা হলো গ্রেট গেম। গ্রেট গেম নামে আফগান এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ হয় 1878 এবং 1838-এ, গ্রেট গেম শব্দটা একটু বেশি গুরুত্বপূর্ণ আফগান ওয়ারের কারণে। এরপরে যদি বলেন এবছর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে যদি বলেন গুরুত্বপূর্ণ কি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয়। একটা হলো আপনার লুজন চুক্তি। লুজন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, যেখানে তুরস্কের উপরে যে এক্সপ্যানশন নীতি তুরস্কের, এটাকে কন্ট্রোল করেছিল সেই লুজন চুক্তি। সেই লুজন চুক্তির মেয়াদ কিন্তু আগামী 2023 সালে শেষ। তাহলে তুরস্ক কি আবার ফিরে যাবে কিনা, সেখানে আবার এক্সটেনশন পলিসিতে চলে যাবে কিনা, অর্থাৎ লুজন চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের WW1 মানে প্রথম বিশ্বযুদ্ধ, লুজন চুক্তিটা দেখবেন। এরপরে সেব্রেস সন্ধি দেখবেন, সেব্রেস সন্ধি অথবা সেব্রেস ট্রিটি। এবং যথারীতি যে গুরুত্বপূর্ণ সে হলো বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণা, এই 3টি। আর অবশ্যই 3টির চাইতে বেশি যে গুরুত্বপূর্ণ সে হলো লিগ অব নেশনস, জাতিপুঞ্জ। লিগ অব নেশনস এটা প্রতিষ্ঠা 1920 সালে 10 জানুয়ারি। একটা ঘটনা আছে, সেটা হলো
লিগ অফ নেশনসের প্রতিষ্ঠার 100 বছর গত বছর চলে যায়, কিন্তু জাতিসংঘের ওয়েবসাইটে লেখা জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হলো 1919 সালে। জাতিপুঞ্জের প্রতিষ্ঠা 1919, এটা জাতিসংঘের ওয়েবসাইটে লেখা। লিগ অফ নেশনসের প্রতিষ্ঠা 1919 সালে, অর্থাৎ 1919 সালে দ্বিতীয় ভার্সাই সন্ধি স্বাক্ষরের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। যদিও বেসিক্যালি এটা হয় 1920 সালের 10 জানুয়ারি, যখন দ্বিতীয় ভার্সাই সন্ধি মানে কার্যকর হয়। দ্বিতীয় ভার্সাই সন্ধি কার্যকর হয়েছে কিন্তু 1920 সালের 10 জানুয়ারি। সো এখানে 1920 সালের 10 জানুয়ারি এইটাকে কিন্তু জাতিসংঘ স্বীকার করে না, যেহেতু সব ওয়েবসাইটের কাজও কিন্তু মানুষ করে। বই মানুষ লেখে, নিউজ যে লেখে পেপারে সে মানুষ, অর্থাৎ মানুষ ভুল করতে পারে। এখন জাতিসংঘের ওয়েবসাইট যদি ভুলও করে আমাদেরকে সঠিক করতে হবে। এখন যে কোয়েশ্চেন করবে সে তো এটা দেখেও করতে পারে, ইভেন্টটা দেখেও করতে পারে। সো 1919 দেখাবেন। সো জাতিপুঞ্জ, যদি জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কাল ছাড়া অন্য বিষয় যদি পরীক্ষা আসে, অবশ্যই বুঝতে হবে যে এটা প্রতিষ্ঠার 100 বছর চলে গেছে, সেখান থেকে আসতে পারে। আমি আপনাদেরকে অনেকবার বলছি যে 38তম প্রিলি হয়েছিল 2017 সালে। রুশ বিপ্লব থেকে 2টি প্রশ্ন আসছিল। রুশ বিপ্লবের 17 সালে রুশ বিপ্লবের 100 বছর ছিল। পরীক্ষা আসছিল যে ভ্লাদিমির লেনিনের অর্থাৎ অক্টোবর বিপ্লবের নেতা কে ছিল, ভ্লাদিমির লেনিন। আর একটা প্রশ্ন ছিল যে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা, ভিআই লেনিনের। এখন এবছর 100 উদযাপন করবে, গত বছর এবছর মিলে লিগ অফ নেশনস। আর এবছর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 1921 সালে, সেটা হলো সিসিপি, অর্থাৎ চায়না কমিউনিস্ট পার্টি। এই চায়না কমিউনিস্ট পার্টি বা চীন কমিউনিস্ট পার্টি, এই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে। 21 সালের 1 জুলাই, এই বছর 1 জুলাই এই সিসিপি অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টির 100 বছর, এই 1 জুলাই 1921 সালে বা 2021 সালে। এবং এই পার্টির যিনি সেক্রেটারি যিনি, তিনি হলেন শি জিনপিং। আর এই বামপন্থী দলগুলোর কি হয় না, এদের কিন্তু সভাপতির পদটা থাকে না, এদের হলো সবসময় থাকে হলো কি পদ, সেক্রেটারি। এবং ফার্স্ট সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, এবং তারাই কিন্তু প্রধান থাকেন। এই ডাস্টার দাও। আমি বৈশ্বিক ইতিহাস থেকে বলি যে অন্তপক্ষে আমি যে বললাম এই সাজেশনই কিন্তু চূড়ান্ত না, অর্থাৎ আমি আপনাকে বলছি যে এইগুলো দেখে যাওয়া উচিত। পরীক্ষায় কি আসবে ভাই, উই নেভার নো, আমরা কিছুই জানি না, ঠিক আছে? আমরা কিছুই জানি না যে পরীক্ষায় কি আসবে, কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে অন্ততপক্ষে এই বিষয়গুলো দেখে যাওয়া উচিত। প্রথম বিশ্বযুদ্ধ থেকে গেল, এরপরে যদি বলেন আপনি যে এরপরে কোনটা দেখা যায়, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখন পর্যন্ত কোনো পরীক্ষায় এতগুলো প্রিলি হয়েছে, একটা প্রশ্নই আসছে সপ্তম নৌবহর। এটাকে আপনি সিকিউরিটির মধ্যে নিতে পারেন, মিলিটারি বিষয়ের মধ্যে নিতে পারেন, এটাকে আপনি ইন্টারস্টেট পাওয়ারের মধ্যে বলতে পারেন, ইন্টারস্টেট রিলেশনের মধ্যে বলতে পারেন। কিন্তু আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলবো যে পারলে দেখেন, না পারলে না, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। তবে কোল্ড ওয়ার দেখবেন, এবং কোল্ড ওয়ারের মধ্যে যে পার্টটা হলো আফগান সোভিয়েত যুদ্ধ, এই অংশটা যেন মনে থাকে। আফগান সোভিয়েত যুদ্ধ 1979 থেকে 1989, এই অংশটা, অর্থাৎ আফগান সোভিয়েত যুদ্ধটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হলো এই কোল্ড ওয়ারের একটা প্রেক্ষাপট হলো আউটার স্পেস ট্রিটি, যে ট্রিটি থেকে দুই পক্ষ চলে গেছে 1967 খুব সম্ভবত, আউটার স্পেস ট্রিটি, যেখান থেকে প্রথমে ইউএসএ চলে যায়, তারপর রাশিয়াও চলে যায়। আরেকটা হলো আইএনএফ ট্রিটি, এই আইএনএফ ট্রিটি এখান থেকে চলে যায় দুই পক্ষ, আইএনএফ ট্রিটিও এটা ক্লোজ হয়ে গেছে। এখন একটা বিষয় দেখা গেছে যে কোল্ড ওয়ারের মধ্যে এখন কিন্তু ট্রেড ওয়ার ঢুকে গেছে। কোল্ড ওয়ারের মধ্যে ট্রেড ওয়ার মানে আগে যেটা ছিল যে ইউএসএ এবং চায়নার বা ইউএসএ এবং রাশিয়ার মধ্যে কম্পিটিশন ছিল, সেখানে চায়নার সাথে তারা অ্যালাইড ছিল। এবং মুক্তিযুদ্ধের সময় আপনি দেখছেন যে ইউএসএর অ্যালাইড ছিল চায়না 1971-এ, এবং সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ছিল। এখন দেখেন আপনি এবার দেখছেন যে এখানে জো বাইডেন কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরে সে কিন্তু প্রথমে যায় ইউনাইটেড কিংডমে, সেখানে তিনি G7 সম্মেলন করেন, তারপর কিন্তু সে রাশিয়া যায়, এবং ইউরোপিয়ান ভিজিটে ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যায়, সেখান থেকে কিন্তু সে রাশিয়াকে পুতিনের সাথে দেখা করেন। অর্থাৎ এমন একটা অ্যালাইড হতে পারে যে রাশিয়া এবং ইউএসএর মধ্যে আবার অ্যালাইড হবে এবং তাদের রাইভাল হয়ে যাবে চায়না, এমন হতে পারে। কারণ আপনি জানেন চায়না রাশিয়ার ভ্লাদিভস্টক যে শহরটা, যে নগরটা, চায়না যে এইভাবে ম্যাপটা, এই যে চায়নার ম্যাপটা, এই যে এখানে এই জায়গায় কিন্তু রাশিয়ার ভ্লাদিভস্টক, আর এই ভ্লাদিভস্টককে দাবি করেছে কিন্তু চায়না, এটা চীনের পূর্ব দিকের একেবারে এই কর্নারটা, এটা ভ্লাদিভস্টক চায়না, এটা রাশিয়ার। এই ভ্লাদিভস্টককে দাবি করেছে চীন।
তাহলে চীন রাশিয়ার ভ্লাদিভস্টক দাবি করেছে। চীন কিন্তু এখন আইস সিল্ক রোড চালু করেছে। আইস সিল্ক রোড হলো রাশিয়ার ওখান দিয়ে সে একেবারে ওই আইস দিয়ে একেবারে গ্রিনল্যান্ডের সাথে চুক্তি করেছে, আর গ্রিনল্যান্ড পর্যন্ত সে আইস সিল্ক রোড, এই পরিকল্পনা কিন্তু চায়নার। সো তাদের মধ্যে একটা কিন্তু ঝামেলা হতে পারে, ঝামেলা হওয়ার একটা আশঙ্কা, চরম একটা আশঙ্কা আছে। আপনি জানেন যে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেই আইএসএস এ কিন্তু আপনার ওখানে কিন্তু অ্যাক্সেস চায়নার নাই। আইএসএস এ অ্যাক্সেস হলো মাত্র মানে ইউরোপিয়ানদের বাইরে মাত্র 2টি দেশের, এবং সেখানে একটা হলো ইউএসএ আর একটা হলো জাপান। সেখানে কিন্তু চায়নার কোনো অ্যাক্সেস নাই। এজন্য চায়না কিন্তু তিয়ানগং নামে কিন্তু মহাকাশ স্টেশন তারা লঞ্চ করেছে, এবং মহাকাশ স্টেশন তিয়ানগং একটা তার ভেঙে গেছে, আর একটা ওখানে মহাশূন্যে হেঁটেছে। পৃথিবীর ইতিহাসে ফার্স্ট টাইম যে চায়নার যে 2জন নভোচারী তারা কিন্তু মহাকাশে হেঁটেছে, এবং মহাকাশে তারা হেঁটেছে এরকম কিন্তু মানে 4টা দেশ পৃথিবীতে, 4টা দেশের মধ্যে একটা দেশ হলো চায়না, যে 3টা দেশই হলো তারা যারা আইএসএস এর মেম্বার, কিন্তু ও কিন্তু আইএসএস এর মধ্যে ও নাই। তো যাই হোক, এখন কিন্তু এটা আমি কেন বললাম, কারণ এটার সাথে কিন্তু রাশিয়ার যে রোসাটম, রাশিয়ার যেটা হলো মানে রাশিয়ার হলো মহাকাশ স্টেশন, আমরা ভুলে গেছি আমি, রোসাটম হলো পরমাণু সংস্থা। তো যাই হোক, এখানে এটা নিয়ে কিন্তু একটা কিছু হতে পারে, যে তাদের একটা অ্যালাইড হতে পারে, যে ইউএস এবং চায়নার মধ্যে যে কনফ্লিক্ট, এবং রাশিয়ার সাথে দেখা যাবে যে ভালো সম্পর্ক হতে পারে। যে আইএনএফ ট্রিটি, আর একটা হলো আপনি দেখছেন যে নিউ স্টার্ট, এই নিউ স্টার্ট নামে যে একটা চুক্তি ছিল, সেই চুক্তির মেয়াদ বেড়েছে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বেড়েছে। বেসিক্যালি এর চুক্তি ছিল কিন্তু 1991 সালে, সেখান থেকে 18 বছর মেয়াদ ছিল, সেখান থেকে হয়ে গেছে 2009, সেখান থেকে 10 বছর বেড়েছে। এখন কিন্তু আবার নিউ স্টার্ট, আবার নতুন করে চুক্তিটা বেড়েছে। তার মানে কোল্ড ওয়ারের ক্ষেত্রে এই কয়েকটা ফ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ, মানে আফগান সোভিয়েত যুদ্ধ, আউটার স্পেস ট্রিটি, আইএনএফ ট্রিটি, নিউ স্টার্ট, এই কয়েকটা বিষয় কোল্ড ওয়ার থেকে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, এরপরে যদি দেখেন বৈশ্বিক ইতিহাসের মধ্যে আপনার জন্য গুরুত্বপূর্ণ কি, বৈশ্বিক ইতিহাস থেকে আমাদের মনে হয় জিকে ক্লাসের পার্ট 1-2 করতে হবে, খুব সম্ভবত করা লাগতে পারে। যাক, আমরা চেষ্টা করব। বৈশ্বিক ইতিহাসের মধ্যে এরপরে যদি দেখেন, এরপরে আপনার সেই ইতিহাসের মধ্যে কিন্তু এই আফগান যুদ্ধ, সেই আফগান যুদ্ধ কিন্তু ফ্যাক্ট। আফগান যুদ্ধ সেটা হলো সেই 2001 থেকে 2021 পর্যন্ত, এটা কিন্তু আপনার বৈশ্বিক ইতিহাসের মধ্যে পড়বে। বিকজ কেন পড়বে, কারণ এটা 91 সালের পরে যে স্যামুয়েল পি হান্টিংটনের যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, তার অন্তর্ভুক্ত এই বর্তমান এর অন্তর্ভুক্তই কিন্তু এই 2001 থেকে 21, এবং স্যামুয়েল পি হান্টিংটনের পলিসিকে মানে রিসিভ করেছে তিনি হলেন সিনিয়র বুশ 2001 সালে রিসিভ করি এই যুদ্ধ বাধা। তো বৈশ্বিক ইতিহাসের মধ্যে আরেকটা হলো সিপিসি গুরুত্বপূর্ণ, সিসিপি যেটা আপনার রিসেন্ট ভিউতে পাবেন, অর্থাৎ চায়না কমিউনিস্ট পার্টি, এটা গুরুত্বপূর্ণ। সো বৈশ্বিক ইতিহাসের মধ্যে বিল অফ রাইটস এর কথা বলেছি আমি, তারপর বলেছি আমি পিস অফ ওয়েস্টফেলিয়া, তারপর আমি বলেছি হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে কয়েকটা চুক্তি, তারপর আমি বলেছি হলো কোল্ড ওয়ার থেকে কয়েকটা বিষয়, এরপরে বলেছি আফগান যুদ্ধ, এরপর বলেছি সিসিপি। আরেকটা বিষয়, আমাদের এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই, কিন্তু এটা যে পরীক্ষা আসবে না তা কিন্তু বলা যায় না। এখন পর্যন্ত আমাদের আসে নাই, সেটা হলো ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা দেখেন, আমাদের ম্যাগনা কার্টাটা না পড়ে পরীক্ষা হলে যেন বোকামি হতে পারে। ম্যাগনা কার্টা একটা বেসিক, ম্যাগনা কার্টা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা বেসিক, অন্যতম একটা বেসিক, যেটা হলো মানবাধিকার সনদ, এবং পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ বলা হয় ম্যাগনা কার্টাকে। আমাদের 6 দফাকে আমরা ম্যাগনা কার্টা বলি। সো ম্যাগনা কার্টা সম্পর্কে না জেনে যাওয়াটা বোকামি হতে পারে। সো এই কয়েকটা বিষয় অন্ততপক্ষে দেখে যাওয়া উচিত। আর 2টা বিষয়ের কথা বলবো, 3টা বিষয়ের কথা বলবো। সেটা হলো যে কোনো না কোনো ভাবে আপনি দেখেন 37তমতে ফরাসি বিপ্লবের ব্যাকগ্রাউন্ড থেকে আপনার সামন্তবাদ পরীক্ষা আসছে। আপনি দেখেন ইয়া থেকে আরেকটা যেন কোনটা আসলো, ফরাসি বিপ্লব থেকে আরেকটা প্রশ্ন আসছে মনে হয়, আমার এখন খেয়াল নাই। সো বৈশ্বিক ইতিহাসের মধ্যে আর 3টা বিষয় না পড়ে যাওয়াটা বোকামি হতে পারে। বৈশ্বিক ইতিহাস হিউজ, কিন্তু আপনি পড়বেন কোনগুলো আমি সেগুলো বলতেছি। ফার্স্ট অফ অল যেটা পড়া উচিত সেটা হলো আপনার ফরাসি বিপ্লব। এটা মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা গেম চেঞ্জার বলা যায়। ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান হয়, ফ্রান্স এবং ইউএস এর সম্পর্ক তৈরি হয়। এই যুদ্ধের সাথে, এই বিপ্লবের সাথে কিন্তু আমেরিকার স্বাধীনতা সংগ্রাম জড়িত।
এর সাথে কিন্তু আইফেল টাওয়ার জড়িত, এর সাথে কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি জড়িত, অর্থাৎ ফরাসি বিপ্লব একটা ফ্যাক্ট। সেকেন্ড যেটা বলেন সেটা হলো আপনার মানে এই কমিউনিস্ট পার্টি সিসিপি, যেটা কমিউনিস্ট পার্টি অফ চায়না কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু চীনের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা সেটা কিন্তু করেছে তারা 1949 সালে। তার মানে চীনা বিপ্লবটা গুরুত্বপূর্ণ। এই মাও সেতুং কিন্তু চীনা বিপ্লব যে দুইটা, একটা 1911 একটা 1949, এবং এই দুইটা বিপ্লব অর্থাৎ চীনা বিপ্লব আপনি দেখবেন বেসিক বলতে চাইনিজ বিপ্লব নামে তিনটা বিপ্লব আছে, জাতীয়তাবাদী বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, আর একটা আছে গ্রেট লিপ ফরওয়ার্ড বা হলো সাংস্কৃতিক বিপ্লব, আর একটা আছে সাংস্কৃতিক বিপ্লব 1958 মনে হয় খুব সম্ভবত, না 65 to 66। এই তিনটা বিপ্লব আছে, অর্থাৎ একটা জাতীয়তাবাদী বিপ্লব, একটা হলো সমাজতান্ত্রিক বিপ্লব, আর একটা হলো চীনের হলো কালচারাল রেভলিউশন, অর্থাৎ কালচারাল সমাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী আন্দোলন। আর এই দুইটার গুরুত্ব একটু বেশি, জাতীয়তাবাদী এবং সমাজতান্ত্রিক, কারণ এখানে মাও সেতুং অংশ নিয়েছে, আর এখানে মাও সেতুং এই বিপ্লবে সফল হয়েছে, নেতা ছিল মাও সেতুং, সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ছিল। আর একটা কালচারাল রেভলিউশন। বিপ্লবের মধ্যে আরেকটা বিষয় হলো চতুর্থ শিল্প বিপ্লব। আপনি জানেন উৎপাদন ব্যবস্থার আধুনিকরণের জন্য চতুর্থ শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব পৃথিবীতে 4টা হয়েছে পর্যন্ত, তার মধ্যে এখন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি সিন্স 2015। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা বলছে যে উৎপাদন ব্যবস্থার আধুনিকরণের জন্য বিশ্বে শিল্প বিপ্লব সংগঠিত হবে, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়নের জন্য। সেই চতুর্থ শিল্প বিপ্লব এর গুরুত্ব অত্যন্ত বেশি। আর যদি বলেন ভাই এই তিনটা বিপ্লবের বাইরে আর কোনো বিপ্লবের গুরুত্ব আছে কিনা, আসলে যদি বলেন সেটা হলো এই যে আফগান বিপ্লব বা তালেবান উত্থান। এই তালেবান উত্থান এবং সেই তালেবানের বিষয় এবং আফগানিস্তান সম্পর্কে আপনাদের যথেষ্ট আলোচনা রিসেন্ট ভিউতে আছে, এবং ওই প্রথম 2টা অধ্যায়ের মধ্যে, তার মানে এটার সাথে তালেবানকে যুক্ত করে পড়ে ফেললে ভালো হবে। সো বৈশ্বিক ইতিহাসের মধ্যে আমি দেখতেছি যে মানে এগুলো অন্ততপক্ষে দেখে যাওয়া উচিত। আমি সেই বিষয়গুলো এখন উল্লেখ করলাম। সেকেন্ড যেটা আসি, প্রথম অধ্যায়ের মধ্যে আর একটা অংশ আছে, আমি এজন্যই বলছিলাম সময় একটু বেশি চলে যাবে, 12টা 1টা বেজে যাবে। কয়টা বাজে? কিছু বলতেছে? গ্রেট লিপ ফরওয়ার্ড হয় 1958, রাইট। প্রথম অধ্যায়ের মধ্যে দ্বিতীয় যে অংশটা আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা। আমি জানি না তারা কোন প্রেক্ষাপটে কোশ্চেন করে, আমার খুবই বিরক্ত লাগে। যেটা হলো যে যখন সভ্যতা থেকে কোশ্চেন করে, বৈশ্বিক ইতিহাস এটা কিন্তু গ্লোবাল হিস্ট্রি, এটা কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রি না। বৈশ্বিক ইতিহাস মানে গ্লোবাল হিস্ট্রি, বৈশ্বিক ইতিহাস মানে হলো আধুনিক সভ্যতা, আধুনিক ইতিহাস। সেখানে কিন্তু তারা প্রাচীন সেই সভ্যতা থেকে আস্তে আস্তে তারা কোশ্চেন করে ফেলে। আমি কিন্তু একটা সময় আমার বেসিক ভিউতে কিন্তু গত বছরে ছিল না, 40তমতে আমি সভ্যতা দেই নাই, 41তমতে আমি সভ্যতা দেই নাই। এখন দেখলাম যে 39তমতে আসছে, 41তমতে আসছে। এখন আমি ঠেকায় বলে দিছি। আমি কিন্তু আমার 40তমতে আমি কিন্তু মুদ্রা রাজধানী আলোচনা করি নাই। দেখলাম যে 41তমতে মুদ্রা রাজধানী চলে আসছে, 40তমতেই চলে আসছে। ওই যে বেলারুশের কি জানি চলে আসলো, বেলারুশের রাজধানী চলে আসছে। সো এখন আমি 40তমতে আংশিক দিছি মুদ্রা রাজধানী, এখন আমি একটু বেশি মুদ্রা রাজধানী দিছি। এখন কথা হলো যে তারা আসলে অনেক সময় সিলেবাসকে দেখি যে অনেক কঠোরভাবে ফলো করে। যেমন 38তম কোশ্চেন দেখছি সিলেবাসকে খুব সুন্দরভাবে ফলো করেছে। যেমন দেখেছি আমি 35-37-এ ফলো করেছে, কিন্তু দেখলাম যে অনেক সময় 36-এ কি কোশ্চেন করছে আল্লাহ জানে। 7টা না 8টা দেশ সংস্থা, এবং কিছু সংস্থার প্রশ্ন দিচ্ছে যেগুলো উত্তরই নাই। কয়েকটা প্রশ্ন যেমন ন্যামের সদস্য আসছিল তার মানে উত্তরে নাই, বা G77 এরকম একটা উত্তরই নাই। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা এখন আপনি কি ছেড়ে দিবেন না আপনি ছেড়ে দিবেন না। গত বছর যে প্রশ্নটা আসছে আপনার, এই যে ফিনল্যান্ড কার উপনিবেশ ছিল, এটা কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ব্যাকগ্রাউন্ডে কোশ্চেন। বেলারুশ যে কার রাজধানী, বেলারুশের রাজধানী কি, এটা কিন্তু মিনস্ক রাজধানী, এটা কিন্তু এই আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার রাজধানী, আঞ্চলিক ব্যবস্থার মানে এখানে ফালানো যায়। এখানে কয়েকটা বিষয় থাকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে। যেমন ধরেন ব্যবস্থা কি, ইন্টারন্যাশনাল মানে যেটাকে বলে আপনার আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা, এটার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো কি? বিষয়বস্তু মনে করেন সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা। প্রত্যেকটা দেশের আপনার ধরেন মানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে সংস্থা আছে, অঞ্চল ভিত্তিক যে মানে আপনার বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে,
কোন কোন অঞ্চল কার অন্তর্ভুক্ত, সেই বিষয়গুলো। অর্থাৎ এটার সাথে কিন্তু একটা বিষয় হলো যে মানে পুরো আঞ্চলিক কিছু রাজনীতি এর সাথে জড়িত। সো আপনি এখানে কি পড়তে পারেন, আমার মনে হয় আপনার এখানে কিছু পড়তে হবে। কিছু পড়তে হবে বলতে আপনাকে এখানে মুদ্রা রাজধানী পড়তে হবে। আগে আমরা ভাবতাম যে পড়তে হয় না, কিন্তু দেখলাম যে এখন আসে। এই মুদ্রা রাজধানীর মধ্যে আমি কিন্তু আপনাকে এখানে একটা সাজেশন দিচ্ছি। শর্ট সাজেশন আপনার হলো, না পারলে কি করে, মানে পড়ে যাই, আসলে আসবেন, আসলে না, একবার ছেড়ে দিলাম না। সেটা হলো, আমি এখানে দেখলাম যে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স বা সোভিয়েত ভুক্ত যে দেশগুলো ছিল 15টি রাষ্ট্র, সেই 15টি রাষ্ট্রের রাজধানী খুবই গুরুত্বপূর্ণ। এই ইউএসএসআর এর রাজধানী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই 15টা রাষ্ট্রের রাজধানী পড়ে যাওয়াটা খুবই উত্তম। বেলারুশ কিন্তু সোভিয়েত ইউনিয়নের রাজধানী। আপনি দেখেন, প্রশ্ন হতে পারে, দেখেন আপনার ইয়া থেকে আজারবাইজান এবং আর্মেনিয়া, তাদের রাজধানী জানা খুব জরুরি। আজারবাইজানের রাজধানী বাকু আর আর্মেনিয়ার রাজধানী হলো ইয়েরেভান। আর্মেনিয়া ইয়েরেভান না নাকি, আল্লাহ, আর্মেনিয়া তো ইয়েরেভানই মনে হয়। তো যাও, এখান থেকে রাজধানী পরীক্ষা, যেমন জর্জিয়া, তিবলিসি, কিন্তু একটু নামগুলো কিন্তু একটু একটু কঠিন। আজারবাইজানের রাজধানী বাকু, আর তারপর আপনার মনে করেন এখানে একটু কঠিন আর কি নামগুলা, যে যারা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, বিশেষ করে মধ্য এশিয়ার যে 5টা দেশ আছে, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, ওদের কিন্তু রাজধানী জানাটা জরুরি। অর্থাৎ ইউএসএসআর এর রাজধানীগুলো জানবেন। আর দক্ষিণ পূর্ব এশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়ার এখান থেকে রাজধানী জানবেন, মুদ্রা জানবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজধানী এবং মুদ্রা পড়ে যাবেন, কারণ এখানের মুদ্রাগুলো দেখবেন সবগুলো অন্যরকম। ভিয়েতনামের মুদ্রার নাম ডং, লাওসের মুদ্রার নাম লাওসের মুদ্রার নাম কিপ, আবার দেখবেন যে কম্বোডিয়ার মুদ্রার নাম রিয়াল। এই রকমের আর কি ওদের কিন্তু মুদ্রা এবং রাজধানীর মধ্যে একটা মিল নাই। সেই জন্য এটার রাজধানী মুদ্রা দুইটাই পড়বেন দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। স্ক্যান্ডিনেভিয়া পড়বেন, স্ক্যান্ডিনেভিয়ার মুদ্রাও পড়বেন, রাজধানীও পড়বেন। মুদ্রা, রাজধানী, এবং এইখানে আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হলো পার্লামেন্ট। পার্লামেন্ট এখন পর্যন্ত আসে নাই, তবে এটা আঞ্চলিক ব্যবস্থার মধ্যে। মুদ্রা, রাজধানী, পার্লামেন্ট, এটা পড়বেন স্ক্যান্ডিনেভিয়া। এরপর ফিসাবিলিল্লাহ। ও আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো বলকান। বলকান অঞ্চলে যে দেশগুলো আছে তার রাজধানী পড়াটা জরুরি। বলকান অঞ্চল, বিশেষ করে কসোভো রাজধানী প্রিস্টিনা, মন্টিনিগ্রো রাজধানী পোর্টগোরিকো, এগুলো, গ্রিসের রাজধানী এথেন্স, ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব, এইরকমের কয়েকটা। অর্থাৎ বলকান অঞ্চলের যে 11টা দেশ আছে, সে 11টা দেশের রাজধানী পড়ে ফেলেন। স্ক্যান্ডিনেভিয়ার রাজধানী মুদ্রা, পার্লামেন্ট, 3টাই পড়বেন। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজধানী মুদ্রা পড়বেন। আর সোভিয়েত ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে তার রাজধানীগুলো পড়ে ফেলবেন। আমি বললাম যে এগুলো শেষ করেন, দেন যদি পারেন অন্য কিছু পড়েন, আর না হলে আপনি একটু পড়ে গেলেন, যদি এখান থেকে আসে, ভাইয়া বলছে একটু দেখে যায়। আর দক্ষিণ পূর্ব এশিয়া সব তো জানেন, দক্ষিণ এশিয়ার আমরা যেখানে আছি সেখানে কিন্তু রুপি মুদ্রা কিন্তু 4টা দেশের, 4টা না 5টা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আফগানি রুপি, তার মানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে হলো আপনার নেপাল, এই 4টা, তারপরে হলো মালদ্বীপ, হলো রুপিয়া। তার মানে 5টা এখানে রুপি দিয়ে। বাকিগুলো জেনে যাবেন কি, ভুটানের মধ্যে নাম কি, ভুটান গুলট্রাম। বাংলাদেশ টাকা তো জীবন আসবে না। শ্রীলঙ্কা রুপি, 5টা দেশের শ্রীলঙ্কা রুপি। তাহলে ভারত, পাকিস্তান, আফগানিস্তান হলো আফগানি রুপি, নেপাল, শ্রীলঙ্কা, আর রুপিয়া হলো মালদ্বীপ। এই দক্ষিণ এশিয়ার এই মুদ্রা ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। এখন দেখেন আঞ্চলিক এবং আঞ্চলিক ব্যবস্থার মধ্যে আমি এখানে উপনিবেশ পড়তে বলবো সবার আগে। উপনিবেশ, এবং উপনিবেশের জন্য আপনি চুজ করবেন কোনটা? উপনিবেশের জন্য চুজ করবেন দক্ষিণ পূর্ব এশিয়া, সবার আগে দক্ষিণ পূর্ব এশিয়া। ওরা উপনিবেশের জন্য খুবই ভেরিটি আছে ওদের মধ্যে। দক্ষিণ পূর্ব এশিয়া ধরবেন। দক্ষিণ পূর্ব এশিয়া হলো দক্ষিণ আমেরিকা, এরপরে চলে যাবেন দক্ষিণ আমেরিকা, এরপর হলো ক্যারিবিয়ান, এরপর ওশেনিয়া। দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান, ওশেনিয়া। এখানে কিন্তু ছোট ছোট কোশ্চেন থাকে, অর্থাৎ এখানে কিন্তু আপনার ওই ছোট ছোট দেশ থাকে, এটা কার অধীনে কি পরীক্ষা আসতে পারে কিন্তু। সো উপনিবেশ বললেন এটা। আর আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে এবছর
সংস্থা ভিত্তিক অর্থাৎ আঞ্চলিক সংস্থা, আমি যখন আইকন প্লাস থেকে একটা লাইভ নিয়েছিলাম আমি রিসেন্টের, ওখানে কিন্তু আমি কয়েকটা বিষয় দেখাইছিলাম আপনাদেরকে। বিশেষ করে সাসেক, এবছর সাসেক সংস্থাটা গুরুত্বপূর্ণ। সিকো, এই সংস্থাটা এবছর গুরুত্বপূর্ণ। সিকো, সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন ফাউন্ডেশন, সাসেক, সিকো। তারপরে হলো আপনার সাসেক, সিকো, সার্ক তো পড়তেই হয় আঞ্চলিক সংস্থার মধ্যে, সার্ক পড়তে হবে, সার্ক, সিকো, সাসেক। আর হলো এখানে আঞ্চলিক সংস্থার মধ্যে যত কিছুই থাকুক এই তিনটার গুরুত্ব সবচেয়ে বেশি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আপনি অঞ্চল ভিত্তিক উপনিবেশ, অঞ্চল ভিত্তিক রাজধানী, আর কোনটা কোন অঞ্চলের আমার মনে হয়, আমি অন্য বই এটা দেখি নাই, আমি অন্য বইয়ের কথা বলতে পারবো না, বেসিক বইয়ের কথা বলতে পারি। এখানে আমি যতটা দিয়েছি চেষ্টা করেছি ভালোভাবে দেওয়ার জন্য। সো আপনি এখানে আঞ্চলিক ব্যবস্থার মধ্যে বিভিন্ন অঞ্চল দেয়া আছে। বিশেষ করে একবার পরীক্ষা আসছে যে বাল্টিক অঞ্চলের দেশ নয় কোনটা, তাহলে বাল্টিক অঞ্চল থেকে দেখেন। এবার যে বলকান অঞ্চল আসবে না কে জানে। এবার তো ককেশাস অঞ্চল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ককেশাস অঞ্চলের দেশ, স্বাধীন দেশ তিনটা, আজারবাইজান, আর্মেনিয়া আর হলো জর্জিয়া। সেখানে কিন্তু যে নাগানো কারাবাখের কারণে ককেশাস অঞ্চলটা গুরুত্বপূর্ণ বা আলোচিত। সো কিছু অঞ্চল আপনি দেখবেন, বিশেষ করে ককেশাস দেখবেন, বিশেষ করে বলকান দেখবেন, বলকান, ককেশাস, বলকান, ককেশাস। আর একটা হিন্দুকুশ অঞ্চল, হিন্দুকুশ পর্বতমালা, তিনটি দেশের মধ্যে একটা হলো পাকিস্তান, আফগানিস্তান আর মানে তাজিকিস্তান। এই হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এটা দেখেন, বলকান অঞ্চল দেখেন, ককেশাস দেখেন, তিনটা একটু গুরুত্ব বেশি, তিনটার গুরুত্ব একটু বেশি, ককেশাসের গুরুত্ব একটু বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটা বিষয় থাকে অঞ্চলের মধ্যে, আরেকটা বিষয় আমার মনে হয় যে ওনারা এখন কিন্তু কোশ্চেন ডিপে চলে যায়। একটা সহজ কোশ্চেন হলো ডিপে থেকে কোশ্চেন করে, মানে আগে কোশ্চেন হলে পরীক্ষা আসতো যে কর্ণফুলী টানেল কোন নদীতে হইবে সেটা আসতো, প্রশ্নের মধ্যে উত্তর থাকতো। একবার দেখছি প্রশ্ন আসছে, প্রশ্নের মধ্যে উত্তর কোন মার্কিন কবি সেপ্টেম্বর 10 কবিতা লিখছে, এটা মনে হয় না, কোশ্চেনের মধ্যে উত্তর ছিল যেটা এমিরেটাস, প্রফেসর এমিরেটাসের মেয়াদ কয় বছর, প্রফেসর এমিরেটাসের মেয়াদ, আর এমিরেটাস শব্দ অর্থই তো আজীবন, অপশনে আজীবন, মানে প্রশ্নের মধ্যে এক উত্তর থাকতো। কিন্তু এখন কিন্তু সবাই কোশ্চেন হয় না, এখন 1 সিটি 2 টাউন, মানে এখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে। এখন ককেশাস অঞ্চলটা কিন্তু কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের পাশে। দেখেন বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলো পরীক্ষা আসছে, তার মানে যে এটা ভবিষ্যতে যে আপনার কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর থেকে প্রশ্ন আসবে না তার কিন্তু গ্যারান্টি নেই। তার মানে কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগর থেকে প্রশ্ন হতে পারে। ককেশাস, বলকান, হিন্দুকুশ আর কাস্পিয়ান প্লাস কৃষ্ণ সাগর, এই দুইটা অঞ্চল দেখবেন। কমে গেছে না 1.3 কে, 1 কত পর্যন্ত ছিল? হ্যাঁ কি ছিল? 4। এরপরে আসেন প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে ভূ রাজনীতি, মানে প্রথম অধ্যায়ের মধ্যে ভূ রাজনীতির মধ্যে ভাই রিসিনবুর অংশটা, অর্থাৎ রিসিনবুর প্রথম অধ্যায়টা, এটা সবার আগে পড়ার পরে আপনি এখান থেকে আনক্লোজ পড়বেন, যে কোনো বই থেকে আনক্লোজ পড়বেন, যে কোনো বই থেকে আনক্লোজ পড়েন। রিসিনবু পড়তে পারলে, বেসিক ভিউ পড়তে পারলে ভালো, বা অন্য কোনো বই থেকে আনক্লোজটা মাস্ট পড়বেন, আনক্লোজ। আর আনক্লোজ পড়ার পরে এইটা কিন্তু এই ভূ রাজনীতি মিলেই, দুইটা মিলে কিন্তু একই। আনক্লোজ পড়ার পরে এখানে দেখে যাওয়ার মতো বিষয় হলো প্রণালীগুলো দেখে যায়, প্রণালী পারলে দেখে যায়। আর আনক্লোজ মাস্ট দেখবেন, প্রণালী দেখা যায় 5 বছর পর একবার আসে, এরপর খবর থাকে না। গতবার বাবেল মানদেব আসছে। এবার একটা বিষয় মনে রাখেন, দারদানেলিস প্রণালীর মধ্যে দুইটা দেখবেন, একটা দেখবেন দারদানেলিস প্রণালী, এটা নিচে কিন্তু জাদুঘর করছে তুরস্ক। আর একটা করবেন কার্চ প্রণালী, এবং এই কার্চ প্রণালী কিন্তু রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে, রাশিয়া এবং ইউক্রেন
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিরোধ, কার্চ প্রণালী, এই দুটো প্রণালী দেখবেন। এরপরে আসেন দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক নিরাপত্তা। দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক নিরাপত্তা। আন্তর্জাতিক নিরাপত্তা, এটার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কোয়াড, ওয়াকাস, AUKUS, ওয়াকাস, ফাইভ আইস, বেসিক রিসেন্ট ভিউর একেবারে কাভারই দেখবেন ফাইভ আইসের দেশগুলো হলো এই ওয়াকাসের তিনটা, আর হলো ব্রিটেন এবং ফ্রান্স এবং হলো কানাডা, ওয়াকাস না, হ্যাঁ তিনটা কানাডা, ঠিক আছে। ফাইভ আইস দেখেন একেবারে কাভারই দেয়া আছে, ওয়াকাস, কোয়াড, ফাইভ আইস। তারপর হলো কিছু অস্ত্র দেখবেন, কয়েকটা অস্ত্র, বিশেষ করে একটা অস্ত্র হলো আপনার S-500, 400ও ছিল সোভিয়েত ইউনিয়নের, রাশিয়ার S-500ও রাশিয়ার, এ সম্প্রতি পরীক্ষা চালাইছে S-500। তারপরে হলো আপনার চ্যাংই-5, CHANGE-5, চ্যাংই-5 যেটা চায়নার, চ্যাংই-5। এরপর হলো HSDTV, এটা হলো ইন্ডিয়ার শব্দের চাইতে 6 গুণ বেশি, শব্দের গতি চাইতে 6 গুণ গতি সম্পন্ন সুপারসনিক যে পরমাণু ক্ষেপণাস্ত্র HSDTV, এটা খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং পৃথিবীতে মাত্র 4টা দেশের আছে, তার মধ্যে একটা হলো ইন্ডিয়ার। ইউএসএর আছে, রাশিয়ার আছে, চায়নার আছে, আর আসলে ইন্ডিয়ার। তো কিছু অস্ত্র দেখবেন আপনাদের এখানে, কিন্তু গত বছর কিন্তু এই প্রশ্নটা আসছে, WMD, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, 41তম মধ্যে কিন্তু WMD আসছে। আপনি মনে করেন না যে এটা মনে হয় আসবে না, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। HSDTV, চ্যাংই-5 আর S-500। এরপরে অস্ত্রের বাইরে কিছু সংস্থা পড়তে হবে। এটা জাস্ট আমি রিসেন্ট হিসাবে দেখলাম, কয়েকটা সংস্থা গুরুত্বপূর্ণ। গতবার কিন্তু ন্যাটো থেকে 2টা প্রশ্ন আসছে, ইন্টারন্যাশনাল সিকিউরিটির ন্যাটো থেকে 2টা প্রশ্ন আসছে, মুসলিম দেশ সম্পর্কে আসছে, যে কোন ন্যাটোর মুসলিম সদস্য কোনটা, এবং ন্যাটোর প্রতিষ্ঠা, মানে 2টা মনে আসছে। সংস্থা থেকে গুরুত্বপূর্ণ ন্যাটোর পাশাপাশি, ন্যাটো এবারও পড়তে হয়, এটা সবসময় পড়তে হয়, আর হলো IMCTC, ইন্টারন্যাশনাল যে ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স, এটা এখন নাম হলো ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন। এই IMCTC পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট এখন IMCTC এটা। আর কয়েকটা সংস্থার মধ্যে ন্যাটো, IMCTC, এই 2টা, আর এগুলো তো আছেই। আর অস্ত্র চুক্তি, আর এখানে আরেকটা বিষয় OPCW দেখতে হবে, OPCW যে কোনো সময় চলে আসবে। অস্ত্র চুক্তির মধ্যে খুব গুরুত্বপূর্ণ, মানে 2টা বিষয় তো দেখে না যাওয়াটা বোকামি, CTBT এবং NPT সবসময় এখান থেকে পরীক্ষায় এসে থাকে। অস্ত্র চুক্তির মধ্যে আর একটা আছে TPWN, মানে ওই যেটা হলো আপনার প্রলিফারেশন উইপেন্স, মানে এটা হলো মানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির জন্য জাতিসংঘ একটা চুক্তি করেছে 2017 সালে, সেটা হলো TPWN। আর আন্তর্জাতিক নিরাপত্তা থেকে কয়েকটা অপারেশন দেখবেন, অবশ্যই দেখবেন, বিশেষ করে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, যেটা আফগানিস্তানে ছিল 2001 থেকে 2014 পর্যন্ত। অপারেশন ডিসিসিভ স্টর্ম, যেটা ইয়েমেনে ছিল, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদির অপারেশন ছিল। অপারেশন প্রোটেক্টিভ এজ, যে অপারেশনটা হলো আপনার অপারেশন প্রোটেক্টিভ এজ, যেটা হলো হামাসের বিরুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান। অপারেশন প্রোটেক্টিভ এজ, অপারেশন ডিসিভ স্টর্ম, অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, এরকম কয়েকটা অপারেশন দেখে যাওয়াটা গুরুত্বপূর্ণ। এরপরে হলো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পরের অংশ, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আন্তঃরাষ্ট্রীয়, কতজন আছে? আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক।
এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে বিভিন্ন রাষ্ট্র পড়তে হবে, বিভিন্ন রাষ্ট্র কোনটা কোন ধরনের। কিন্তু একবার দেখছেন বেলফোরের বাফার রাষ্ট্র আসছিল 38তমতে, যে দুটি সংঘাতময় দেশের মাঝে কোন দেশটা বাফার রাষ্ট্র, কিন্তু পরীক্ষা আসছিল 38তমতে। রাষ্ট্রের মধ্যে দেখেন এবছর গুরুত্বপূর্ণ ডিপ স্টেট। ডিপ স্টেট, ডিপ স্টেট হলো যেটা গভীর রাষ্ট্র, যে রাষ্ট্রটা হলো সামরিক বা অন্য কোনো শক্তির প্রভাব সরকারের চাইতে তার প্রভাব বেশি। যেমন মিয়ানমারে সরকারের চাইতে প্রভাব হলো, বা মিয়ানমারের মিলিটারির বেশি, এটাকে বলা ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র। গভীর রাষ্ট্র হলো যে সরকারের অন্তর্ভুক্ত, মানে সরকারের চাইতে এখানে অন্য কারো গুরুত্ব বেশি। যেমন রাশিয়া, রাশিয়া সরকারের চাইতে গুরুত্বপূর্ণ পুতিন, পুতিন যা বলে তাই। এখানে কি মন্ত্রী পরিষদ কি বললো, ক্যাবিনেট কি বললো, ক্যাবিনেট মিনিস্টার্স কি বললো, ডোন্ট কেয়ার, এখানে ফ্যাক্ট ইজ দ্যাট পুতিন। সো ডিপ স্টেট এখানে একটা বিষয়। আমি আরেকটা বিষয় আমি একটু রিকল করি, সেটা হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে দেশ পরিচিতি পড়তে হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে তিনটা দেশ পড়তে হয়, চায়না, ইন্ডিয়া, ইউএসএ। তিনটা দেশ মাস্ট পড়তে হয়, চায়না, ইন্ডিয়া এবং ইউএসএ। এবং সেইটা কিন্তু অবশ্যই আপনার বেসিক ভিউতে আছে বা অন্য কোনো বইতেও আছে, রিসেন্ট ভিউতেও কিন্তু আলোচিত চায়না, আলোচিত ইন্ডিয়া, আলোচিত ইউএসএ দেয়া আছে। সো চায়না, ইন্ডিয়া এবং ইউএসএ এই তিনটা দেশ কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে পড়বে। এই রাষ্ট্রের মধ্যে দেখবেন অনেকগুলো রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা দেয়া আছে বেসিক ভিউতে। আপনি এখান থেকে পারলে সবগুলো পড়েন, আর না পারলে আপনি বেসে বেসে ডিপ স্টেট পড়েন, এলডিসিটা পড়েন। এলডিসি কারা হয়, কখন হয়, কবে থেকে শুরু হয়, বর্তমানে দেশ কয়টা, এলডিসি থেকে বাংলাদেশ দুইবার কিন্তু বাংলাদেশ এখান থেকে এলডিসি থেকে কিন্তু বাংলাদেশ দুইবার মানে ধারাবাহিকভাবে দুইবার প্রতিবেদনে উত্তরণ লাভ করে। 2018 সালে একবার, 2021 সালে একবার, দুইবার কিন্তু এলডিসি ধারাবাহিকতার থেকে মুক্ত হয়। কিন্তু এলডিসি মুক্ত হওয়ার জন্য শর্ত পূরণ করতে হয় 3টি। কিন্তু এলডিসি ধারাবাহিকতা থেকে, মানে ধারাবাহিক ত্রিবার্ষিক দুইটা রিপোর্টে, পরপর দুইটা রিপোর্টে বাংলাদেশ উত্তরণ করে। 18 সালে একবার, 21 সালে একবার। 18 সালে ছিল 16 মার্চ, 21 সালে 26 ফেব্রুয়ারি। মনে রাখবেন, এলডিসি মুক্তির জন্য বাংলাদেশ সনদ পায়। একটা হলো 16 মার্চ 2018, আর একটা ছিল 26 ফেব্রুয়ারি 2021। এবং সেই রিপোর্টটা দিয়েছে কিন্তু ইউএনসিডিপি, ইউনাইটেড নেশনস কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি, ইউএনসিডিপি, ইউএন কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি। এরপরে দেখেন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে পড়বেন। এই ডিপ স্টেট পড়লেন, এলডিসি পড়লেন। এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে কিন্তু এখানে কিন্তু সম্পর্ক যখন বলতে তখন কিন্তু আপনার ডিপ্লোমেসি এর সাথে অন্তর্ভুক্ত। আপনাকে কিন্তু এখান থেকে ডিপ্লোমেসি পড়তে হবে। ডিপ্লোমেসি এবছর কমপক্ষে 3টা ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ। একটা হলো চেকবুক ডিপ্লোমেসি, যেটা হলো চীন এটা ফলো করে। এটা অন কাইন্ড অফ ডলার কূটনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা ছিল ট্রুম্যান ডক্ট্রিনের ডলার ডিপ্লোমেসি ছিল যে টাকা দাও, বশ্যতা স্বীকার করো, হ্যাঁ বলো, এটাই ছিল ডলার ডিপ্লোমেসি কাজ। আর চেকবুক ডিপ্লোমেসি হলো চীনা ঋণ নাও, তুমি উন্নয়ন লাভ করো এবং আমার বশ্যতা স্বীকার করো। ঠিক আছে, দুইটার মধ্যে আসলে পার্থক্য হলো, চায়না এবং ইউএস এর মধ্যে পার্থক্য হলো, সেই কম্পারেটিভলি বললে কিন্তু চায়না একটু আগানো। কারণ ইউএসএ যে করতো, ইউএসএ যাকে, যেটা বলছিল ফিদেল ক্যাস্ট্রো, যে ইউএসএ যার বন্ধু তার কখনো শত্রুর দরকার হয় না। ইউএসএ অনেক দেশকে সহায়তা করেছে, বাট তারা কিন্তু চেঞ্জ হতে পারে না। বাট চায়না যেখানে সহায়তা করেছে সেখানে কিন্তু চেঞ্জ করে ফেলছে। আমাদের এখানে দেখেন যুক্তরাষ্ট্রে কি করতো, টাকা নাও, খাও, বাজেট করো, আবার আমার কাছে চাও, টাকা নাও, খাও, বাজেট করো, আমার কাছে চাও। এটা ছিল ইউএস এর পলিসি। কিন্তু চায়নার পলিসি কি, ঋণ নাও, বঙ্গবন্ধু টানান করো, রূপপুর করো, তুমি করো, পায়রা করো, তুমি এই 4 লেন করো, টাকা নাও, কাজ করো, আমাকে দাও, আবার ব্যবসা করো, আমাকে দাও। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি বলছে, যে বাংলাদেশে কেউ সাহায্য করে না, বাংলাদেশের কাছ থেকে হয় তারা ব্যবসা করে, নয়তো তারা ব্যবসা করে, নয়তো বাক্যটা এরকমই ছিল যে বাংলাদেশে কেউ সাহায্য করে না, হয় ব্যবসা করে নয়তো লাভ করে, মানে হয়তো ব্যবসা করে নয়তো ব্যবসা বৃদ্ধি করে, মানে বিস্তার করে। মানে কথাটা এরকমই ছিল যে আমাদের কাছে আমাদের কেউ বন্ধু না, আমাদের কেউ কি করে না। যে ওই যে যখন চায়নার প্রতিরক্ষা মন্ত্রী যেটা বলছিল, প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসছিল, তারপর চায়নার যে
লিজিমিং যিনি হলো ওই যে খাটাসটা রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশকে বলছিল কি, যে বাংলাদেশকে বলেছিল মোবাইল চার্জ হয় না, আমাদের কমেন্ট আমার কিছু দেখি না, দাও না, চার্জ হয় না, 12টা বেজে গেছে। আপনার ক্লাস করবেন? আমি কি চালাবো? হ্যাঁ, না হয় ভূ রাজনীতি করে, রাইট। আসমা আক্তার বলছে আলোচনা না করে সাজেশন দেন 1.2K। আমি ইন্টারন্যাশনালটা শেষ করে তারপরে আমি আজকে বিদায় নিচ্ছি। চেকবুক ডিপ্লোমেসি একজন বলেছে আলোচনা করা লাগবে না। ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, আর একটা হলো উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি। উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি, এটাও চীনের ডিপ্লোমেসি থেকে এইটা ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ। এই তিনটা ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের স্টেট সম্পর্কে ধারণা পড়লেই হবে। আর ওকে, তৃতীয় অধ্যায় পরিবেশ। পরিবেশ থেকে সবসময় যেটা পড়তে হয়, সবার আগে সম্মেলন পড়তে হয়। দেখবেন খালি পরিবেশ সম্মেলন হয়েছে কিনা। এবছর লিডার সামিট, যেটা ইউএস প্রেসিডেন্ট করেছে, লিডার সামিট 2021 জো বাইডেন যেটা করেছে, এই পরিবেশ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছর লিডার সামিট। আর হলো COP26। কপের মধ্যে 4টা কপ পড়বেন, COP26, COP15, COP21 এবং COP1। COP15 এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ COP16। 5টা কপ পড়বেন। COP26 যেটা হবে, COP15 যেটা 2009, COP16 2010, COP21 যেটা হলো 2015, আর COP1 হলো 1995। আর লিডার সামিট পড়েন। লিডার সামিট ছাড়া একটা হলো অ্যাডাপ্টেশন সামিট। এই অ্যাডাপ্টেশন সামিট যেটা জানুয়ারি মাসে হয়, 25 থেকে 26 জানুয়ারি 2021। এইটা অ্যাডাপ্টেশন সামিট গুরুত্বপূর্ণ, লিডার সামিট গুরুত্বপূর্ণ। এই সামিটগুলো এগুলো গুরুত্বপূর্ণ। আর এবছর একটা সামিট হয়েছে অন প্ল্যানেট সামিট, যেটা ফ্রান্সে হয় 2021 ফ্রান্স। আর এবছর ঢাকায় হয়েছে V20 সম্মেলন। V20 সম্মেলন যেটা ঢাকা হয় 2021 সালে, 21 ঢাকা। এবছর পরিবেশ থেকে সম্মেলনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই সম্মেলনগুলো। আর অবশ্যই মনে রাখবেন প্রথম পরিবেশ সম্মেলন যেটা হলো UNCAC 1972। 3টা সম্মেলনের কথা মনে রাখবেন। একটা UN কনফারেন্স অন হিউম্যান আর্থ 1972, এইটা। আরেকটা হলো MDG সামিট। এই MDG সামিট যেটা হয় 2000 সালে নিউ ইয়র্কে। আরেকটা হলো SDG সামিট যেটা হয় 2015 সালে, এটাও নিউ ইয়র্কে। 2015 সালে নিউ ইয়র্ক। অর্থাৎ SDG সামিট, MDG সামিট, UNCAC, এই 3টা। আর অবশ্যই এটা না পড়ে পরীক্ষা হলে তো আরো বোকামি ভাই, রিও কনফারেন্স 1992, এটা পড়ে পরীক্ষা হলে যাওয়া অত্যন্ত বোকামি। এটা রিও কনফারেন্স 1992। সো পরিবেশ থেকে সবার আগে বলছি সম্মেলন, এই কয়েকটা সম্মেলনের গুরুত্ব বেশি। এরপরে পরিবেশ থেকে যেটা গুরুত্বপূর্ণ, আচ্ছা, পরিবেশ থেকে যেটা হলো পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো আমি বললাম। এরপরে যেটা হলো SDG না, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন, সেটা কিন্তু 2002 সাল,
এবং সেই সম্মেলনটা হলো জোহানেসবার্গ সামিট। জোহানেসবার্গ সামিট এটা কিন্তু 35তমতে আসছে। একটা কথা মনে রাখবেন, অপশনে যদি টেকসই উন্নয়ন থাকে, পরীক্ষায় প্রশ্ন পারেন না, অপশনের টেকসই উন্নয়ন, পরীক্ষায় কিন্তু টেকসই উন্নয়ন আসবেই ইনশাল্লাহ, টেকসই উন্নয়ন থাকবেই। একজন বুদ্ধিমান প্রার্থী অবশ্যই টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা অবশ্যই পড়ে যাবে এবং নাম্বার সহ পড়বে। একে কি নো পভার্টি নাকি নো হাঙ্গার একেবারে দেখে দেখে যাবে। স্বাস্থ্য 3 নম্বর, লিঙ্গ সমতা 5 নম্বর, তারপরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা 13 নম্বর, সুপেয় পানি 6 নম্বর। এইভাবে যদি কেউ না পারেন তাহলে কিন্তু খবর আছে ভাই। 17টি লক্ষ্যমাত্রা অবশ্যই টেকসই উন্নয়ন থেকে পড়ে যাবেন। এটা জাতিসংঘ চ্যাপ্টারে আছে, জাতিসংঘ চ্যাপ্টারে বেসিক ভিউতে আছে, অন্যান্য বইতেও আছে। 17টি লক্ষ্যমাত্রা পড়ে যাবেন। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই এসডিজি সার্কেলটা পরীক্ষা থাকতে পারে, যে গ্লোবটা, এই গ্লোবটা কিন্তু এরকমের কিন্তু এসডিজি গ্লোব এরকমের কিন্তু। সেই গ্লোব কি 5P। এই গ্লোব দেখবেন আপনি, যেটার মধ্যে 17টা ইয়ে দিয়েছে, আপনি এখন এসডিজি সার্চ দিলে দেখবেন 5টা গ্লোব পাবেন। এই 5টা গ্লোবে 5টা পি আছে। এই 5P, একটা হলো প্ল্যানেটস মানে পৃথিবী, একটা হলো পিপল, আর একটা হলো পিস, আর একটা হলো প্রসপারিটি। প্ল্যানেট, পিপল, পিস, প্রসপারিটি, আর একটা হলো কেমন পার্টনারশিপ। এই যে 5P এসডিজি গ্লোব, এটা না পড়ে পরীক্ষা হয়ে যাওয়া বোকামি ভাই। গত বছর আসছে না এজেন্ডা 2030, এজেন্ডা 2030 পরীক্ষা কিন্তু আসছে। এজেন্ডা 2030 এটা 40তমতে বা 41তমতে আসছে। ঠিক তেমনি দেখবেন যে এসডিজি এবারও চলে আসবে ইনশাআল্লাহ। এনএসআইতে আসছে না লিঙ্গ সমতা 5 নম্বর, ঠিক তেমনি এসডিজি না পড়ে যাওয়া পরীক্ষা হলে বোকামি। আর একটা বিষয় হলো, আপনি পরীক্ষা যদি না পারেন টেকসই উন্নয়ন দাগে আসবেন। 35তমতে কি আসছে? 35তমতে আসছে কি এমডিজি সুশাসনের, না এটা না, 2002 সালের জোহানেসবার্গ সামিটের বিষয়বস্তু কি ছিল? জোহানেসবার্গ সামিটের বিষয় ছিল টেকসই উন্নয়ন। আমি বিশ্বাস করেন কসম আল্লাহর, আমি 35তমতে, আমি তখন আরো ছোট, তখন আমি পড়াচ্ছি মিরপুর শাখায়, তখন আমি বলছি যে টেকসই উন্নয়ন আসবে এবং না পারলে এটা দাগাবেন, উত্তর হয়ে যায়। কিছু কিছু বিষয় আছে যে উত্তর হয়ে যায়, দাগাইতে হয়। এই জন্য টেকসই উন্নয়ন কিন্তু পরীক্ষায় আসলে দাগাবেন। দেখবেন অনেক সময় পরীক্ষা আসে এটা কিসের সাথে জড়িত, আর এবার কিসের সাথে জড়িত যদি না পারে তাহলে তো পরিবেশ দুর্যোগ দাগাইতে হয়। পরীক্ষা আছে না V20 কি, আপনি দেখেন ওখানে কি আছে, অপশনে দেখেন কি দুর্যোগ কান্ট্রি। তারপরে যদি কোনো কিছু না পারেন তাহলে কিন্তু ওইগুলো দাগায় আসতে হয়। আচ্ছা, পরিবেশ সম্পর্কে যদি দেখি, আমি পরিবেশ সম্পর্কে 3টা প্রোটোকল না পড়ে পরীক্ষার হলে যাবেন না ভাই। বিশেষ করে কিয়োটো, এটার মেয়াদ শেষ হয়ে গেছে 2020 সালে। মন্ট্রিল 2041 সালে শেষ হবে। আর কার্টাগেনা প্রোটোকল। এই 3টা প্রোটোকল না পড়ে পরীক্ষার হলে যাওয়া চরমভাবে বোকামি। এই 3টা প্রোটোকল অবশ্যই পড়ে যেতে হয়। দেখেন আপনি 35তমতে মন্ট্রিল প্রোটোকল আসছে, কার্টাগেনা প্রোটোকল এটা 37তমতে আসছে। আপনি দেখেন কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। সো 3টা প্রোটোকল কিন্তু আপনাকে পড়ে যেতে হবে। এরপরে যেটা হলো, আপনাকে সেন্দাই ফ্রেমওয়ার্ক পড়ে যেতে হবে। সেন্দাই ফ্রেমওয়ার্ক এটা কিন্তু দুর্যোগের সাথে জড়িত। এটা কিন্তু আপনার দেখবেন ভূগোলের 5ম অধ্যায়ে সেন্দাই ফ্রেমওয়ার্ক আছে। এটা কিন্তু 36তমতে পরীক্ষা আসছে। এটার নামই হলো UNDRR, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশন রিস্ক রিডাকশন, অর্থাৎ সেন্দাই ফ্রেমওয়ার্ক দুর্যোগ হ্রাস বা দুর্যোগ প্রশমন নিয়ে কাজ করে। এই সেন্দাই ফ্রেমওয়ার্ক 2016 থেকে 2030 পর্যন্ত, 2015 থেকে 2030, এটা কিন্তু 15, 16 থেকে 30 হলো এসডিজি, এটা হলো 15 থেকে 30। সেন্দাই ফ্রেমওয়ার্কটা দেখে যাবেন, এটা ভূগোলের 5ম অধ্যায় আছে বেসিক বুতে। এরপরে আপনি দেখেন 2টা কনভেনশন পড়ে যাবেন, একটা হলো CBD অর্থাৎ কনভেনশন অন বায়োডাইভার্সিটি, আর একটা হলো ভিয়েনা কনভেনশন 1985। অর্থাৎ এই কনভেনশনের উদ্দেশ্য হলো যে CFC হ্রাস, এবং এই কনভেনশন দূরত্ব করার জন্যই হলো মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। CBD ভিয়েনা কনভেনশন 1985। আর হলো কিছু সংস্থা পড়তে হবে, পরিবেশ বিষয়ক সংস্থা, যেমন দেখেন REAP,
তারপরে হলো আপনার পরিবেশ সংস্থা হলো REAP, তারপর হলো CBF, V20, অ্যাওসিস দেওয়া আছে রিসেন্টলিতে, অ্যালায়েন্স অফ দ্য স্মল আইল্যান্ড স্টেটস। অ্যাওসিস, CBF, REAP, V20, অ্যাওসিস, তারপর হলো GCF, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্রিন ক্লাইমেট ফান্ড কিন্তু পড়ে যেতে হবে। WWF, GCA মানে কি? গ্লোবাল, অর্থাৎ গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন। এই GCA এর সদর দপ্তর, এটা আমাদের একটু ভুল হয়েছে রিসেন্টলিতে, সদর দপ্তর কিন্তু হেগ না, এটা হলো ওড্রিয়েটর, খুব সুন্দর এরকমের ওড্রিয়েটর স্পেলিং, নেদারল্যান্ডস। এটা আসলে ঠিক করে নিন, এটা কিন্তু হেগ না। তবে GCA এর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের, অর্থাৎ আঞ্চলিক দ্বিতীয় আঞ্চলিক সদর দপ্তর কিন্তু ঢাকা, সদপ্তর ঢাকা। GCA, WWF, GCF, V20, অ্যাওসিস, CBF, REAP, এগুলো গুরুত্ব অনেক অনেক বেশি। আর মনে রাখবেন E8, এনভায়রনমেন্টাল 8, যে 8টা দেশ পরিবেশ দূষণ করে, সে 8টা দেশ সম্পর্কে জেনে যাবেন। আছে তাহলে পরিবেশ বিষয়ক কিছু সংস্থা, একটা সংস্থা আছে যে ভাই ও যে কয়বার পরীক্ষা আসতো নিজেও জানে না, পরিবেশ সম্পর্কে সংস্থাটা আসে কি জানেন? 1971 সালে প্রতিষ্ঠিত পরিবেশ সংস্থা কোনটা? গ্রিন পিস। পরীক্ষা আসছে আমস্টারডাম ভিত্তিক পরিবেশ সংস্থা কোনটা? গ্রিন পিস। পরীক্ষা আসছে পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশ সংস্থা কোনটা? গ্রিন পিস। তার মানে গ্রিন পিস অপশনে থাকলেই উত্তর। এই হলো আরেকটা ব্যাপার, সেটা হলো গ্রিন পিস। গ্রিন বেল্ট মুভমেন্ট। আর এবছর খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমি দিছি কিনা আমার তো মনে নাই, গ্রেটা থুনবার্গ, ফ্রাইডেজ ফর ফিউচার। এটা গ্রেটা থুনবার্গ, সুইডেনের ওই মায়াটা যে পরিবেশ আন্দোলন করছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। গ্রেটা থুনবার্গ ফ্রাইডেজ ফর ফিউচার যেই সংস্থাটা আছে পরিবেশ নিয়ে কাজ করে, এটার গুরুত্ব অনেক। তবে কয়েকটা রিসেন্ট বিষয় মনে রাখবেন, দেখুন জলবায়ু জরুরি অবস্থা। এই জলবায়ু জরুরি অবস্থা জারি করছে কিন্তু প্রথম জারি করে ইউকে। জলবায়ু জরুরি অবস্থা প্রায় 39টা দেশ জারি করেছে, তার মধ্যে প্রথম হলো ইউকে। এরপর আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে গ্রিন যে একটা প্ল্যান, এটা দিয়েছিল সৌদি আরব, কিংডম অফ সৌদি আরবিয়া, এবং তারা 4 কোটি গাছ লাগাবে। মনে রাখবেন গাছ কাটা নিষিদ্ধ, এটা করেছে নরওয়ে। গাছ কাটা নিষিদ্ধ হলো নরওয়ে। পরিবেশ দূষণ বা বায়ু দূষণ সূচক চালু করেছে ভারত। বায়ু দূষণ সূচক এটা চালু করেছে ভারত, এবং পরিবেশ সূচক চালু করেছে, বায়ু দূষণ ও পরিবেশ সূচক চালু করেছে ভারত। এবং পরিবেশ বিষয়ক কয়েকটা যে সূচক আছে, সেই সূচকগুলো দেখে যাবে। পরিবেশ বিষয়ক বেশ কয়েকটা সূচক আছে, লাস্ট ক্লাসে আমি বলছিলাম, যেমন জার্মান ওয়াসের একটা প্রতিবেদন। অর্থাৎ রিসেন্ট ভিউ থেকে পরিবেশ থেকে সূচকগুলো পড়ে নেবেন অবশ্যই। সো আমি আসলে হলো কি, আমি টপিকগুলো বলতেছি যে আপনার একটা রিকল হবে যে আমি আসলে এটা পড়ি না, এটা আসলে পড়া দরকার, এটা পড়ে ফেলি। আপনারা খুব সিরিয়াসলি আগামী পরশুদিন পরিবেশের উপরে যে পরীক্ষাটা আছে, আপনি যদি বুদ্ধিমান প্রার্থী হন তাহলে কি করবেন, বেসিক ভিউ থেকে পরিবেশটা পড়েন, রিসেন্ট ভিউ থেকে পরিবেশটা পড়েন, অথবা কোনো বই থেকে মৌলিক বই থেকে পরিবেশটা পড়েন, আবার সাম্প্রতিক কোনো বই থেকে পরিবেশটা পড়েন। এটা হবে আপনার বুদ্ধিমান প্রার্থীর কাজ, যে আগামী পরশুদিন পরিবেশের উপর পরীক্ষা। এটা জাস্ট রিডিং দিতে আমি বললাম 2 ঘন্টা লাগে, পরিবেশ অধ্যায়টা রিডিং দিতে 2 ঘন্টা লাগে। আর যদি কেউ একেবারে ফ্রেশার হয় তার 4 ঘন্টা লাগবে। আর আপনি কি এতদিন কিছু পড়েন নাই? আমাকে তো আপনারা বলেন ভাই আপনি সময়মত বই বের করেন না, আপনি কি করেন? আপনার তো একজন বিসিএস ক্যান্ডিডেট, আপনার রোজ 8 আওয়ার্স পড়ার কথা, আপনি কি 8 ঘন্টা পড়তে বসেন? বলেন, নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি 8 ঘন্টা পড়েন কিনা। রিটেনের প্রার্থীরা বলতে ভাই বই দেন। আরে ভাই রিটেনের প্রার্থী আপনি বলেন আপনি 8 ঘন্টা করে গত 8 মাস পড়ছেন কিনা। আপনি যদি রোজ 8 ঘন্টা করে 8 মাস পড়ে থাকেন, তাহলে আপনার এই বেসিক বেস কিছুই দরকার হয় না। রিটেনের বেসিক বেস এটা দরকার হয় না, কারণ 8 ঘন্টা করে আপনার পড়ার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, আপনি পড়েন না, তাহলে আপনি আমাকে বলেন কে? এরপরে আসি সংস্থার মধ্যে প্রথমে ইউএন, জাতিসংঘ থেকে যা পড়া উচিত। গত বছরে কিন্তু WHO পরীক্ষা আসছে,
যে কোন সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করেছে, কমে গেছে, তাহলে তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, প্যারিস এগ্রিমেন্ট, আর একটা হলো প্যারিস এগ্রিমেন্ট। ওই যে জিসিএফ বললাম না, ওর মধ্যে প্যারিস এগ্রিমেন্ট চলে আসবে। প্যারিস এগ্রিমেন্ট এবং COP21 এর মধ্যে প্যারিস এগ্রিমেন্ট অটোমেটিক চলে আসে। সবার আগে জাতিসংঘ, সরকার দেখবেন যে UNGA এবছর 60টি দেশ সাধারণ পরিষদের অধিবেশনে যেতে পারে না, এবং এর মধ্যে একটা উল্লেখযোগ্য দেশ হলো ইরান। চাঁদা না দিলে যাইতে দেয় না। এখন কিন্তু ইউএন এর চাঁদার হার, আগে ছিল কিন্তু চাঁদার হার ইউএসএ কিন্তু সবচেয়ে বেশি প্রথম, এখন কিন্তু চায়না দ্বিতীয়। আগে চাঁদার হার সবচেয়ে প্রথম ছিল কে? ইউএসএ, সেকেন্ড ছিল জাপান। এরপরে দেখেন ইউএন এর মধ্যে পরের গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা অর্গান গুরুত্বপূর্ণ, বিশেষ করে হলো UNHCR এবং UNHRC, WHO, WTO। গতবার কিন্তু আংটার পরীক্ষা আসছে যে বিনিয়োগ সুপারিশ করে কে। এবার দেখেন WHO, UNHRC, HCR আর এই দুইটা সবসময় পড়তে হয়, ইউনিসেফ এবং হলো ইউনেস্কো। ইউনিসেফ এবং ইউনেস্কো পড়তে হয় সবসময়, কারণ ইউনিসেফের নির্বাহী সদস্য কিন্তু আমরা, 19 থেকে 21, আবার 22 থেকে 24। আবার ইউনেস্কো এরা কিন্তু আমাদের কয়েকটা কাজ করেছে, ভাষা স্বীকৃতি দিয়েছে, আমাদের বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে। এরা কিন্তু ইউনেস্কো কিন্তু তারা একটা পুরস্কারও চালু করছে, যেটা হলো সৃজনশীল অর্থনীতি পুরস্কার বঙ্গবন্ধুর নামে। তার মানে ইউনেস্কো, ইউনিসেফ এগুলো আমাদের সাথে একবার ওতপ্রোতভাবে জড়িত। ইউনিসেফ আমাদের শিক্ষাক্ষেত্রে এবং শিশু শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখে। যাক, এই WTO, WHO, UNHCR, HCR, HRC এই কয়েকটার গুরুত্ব একটু বেশি এই বছর। অন্যগুলো পড়বেন। আর একটা IAEA ব্যাপক ফায়দামি করতেছে। ফায়দামি বলতে গেল ইরানকে নিয়ে আবার চুক্তি করার প্ল্যান করছে। IAEA এর সাথে চীনের একটা নেগোসিয়েশন হয়েছে। তারপরে IAEA এটা গুরুত্বপূর্ণ। এই কয়েকটা জাতিসংঘের মধ্যে অবশ্যই আপনি কাজ দেখবেন। কাজ বলে UNSC এর কাজ, এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া বোকামি হয়। UNSC এর নিরাপত্তা পরিষদের কাজ পড়লে অন্যগুলো জানা হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, নিরাপত্তা পরিষদ সব নিয়ে কাজ করে, শুধু একটা কথা মনে রাখেন, নিরস্ত্রীকরণ, এই নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে হলো সাধারণ পরিষদ। নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে সাধারণ পরিষদ, এবং এই নিরস্ত্রীকরণ অর্থাৎ সাধারণ পরিষদ কিন্তু তারা একটা ভোটাভুটির আয়োজন করেছে মিয়ানমারে যাতে অস্ত্র রপ্তানি না হয়। অস্ত্র রপ্তানির বিরুদ্ধে তারা একটা প্রস্তাব দিয়েছিল। সেই নিরস্ত্রীকরণ বিষয়ক দেখভাল করে হলো সাধারণ পরিষদ। জাতিসংঘের মধ্যে আরেকটা বিষয় হলো ইকোসক এবং এলডিসি। এই দুইটা গুরুত্বপূর্ণ জাতিসংঘের মধ্যে, ইকোসক এবং হলো এলডিসি। ক্লিয়ার? সো বিষয়টা হলো ভাই, সংস্থা থেকে জাতিসংঘের বাইরে যেটা দরকার, সংস্থা থেকে অন্যান্য যেগুলো দরকার, দেখেন ভাই, আপনি RCEP না পড়ে কেমনে পরীক্ষার হলে যাবেন বলেন? RCEP, CPTPP এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যায় না। আপটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যায় না। ইউরোপিয়ান ইউনিয়ন এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যায় না। বাংলাদেশ এবছর NDB সদস্যপদ লাভ করেছে। NDB গুরুত্বপূর্ণ ভাই। EIB গুরুত্বপূর্ণ, সবসময় EIB এবং NDB দুইটার মধ্যে বাংলাদেশ আছে, তাই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এরা কিছু না পাইলে এখান থেকে কোশ্চেন দিয়ে দিবে। 37তমতে এখান থেকে 3টা প্রশ্ন দিয়েছিল। IMF এর সদর দপ্তর দিয়েছিল, তারপরে 1969 সালের রিজার্ভ চুরি, কারণ 1969 সালে যে IMF সংস্কার সেটা দিয়েছিল ওই যে 69 সালে। তারপরে হলো ওই SDR আসছিল আর কি, SDR। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছিল যে ডেভেলপমেন্ট রিপোর্ট কে প্রকাশ করে। 37তমতে 3টা আসছে, আবার এই 41তমতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। সো ওয়ার্ল্ড ব্যাংক, IMF পড়তে হয়। এরপরে দেখেন আপনি D8 সম্মেলন হয়েছে ঢাকায়, এটাকে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ না? G7 তো সবসময় গুরুত্বপূর্ণ, G20 তো আসেই পরীক্ষায়। G20 এখন পর্যন্ত আমাদের BCS এ আসে না, বিভিন্ন পরীক্ষা আসে। G20 কিন্তু কয়টা দেশ আছে, কে আছে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোশ্চেন আসে। G7, G20, G8। এরপরে হলো আপনার বিমস্টেক ছাড়া তো পরীক্ষা হলে যাওয়াই যায় না। বিমস্টেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবসময় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বিমস্টেক সদর ঢাকায়, এটা কিন্তু পরীক্ষা আসছে। সো অন্যান্য সংস্থার মধ্যে এগুলো, আর এই যে 5টা সংস্থা আছে, এটা হলো রয়্যাল সংস্থা, এটা হলো বস। যে কোনো সংস্থার মধ্যে এটা হলো বস কে?
নেম, কে ওআইসি, কে কমনওয়েলথ, কমনওয়েলথ, কে আরব লীগ, আরব লীগ, তাহলে নেম, ওয়াইসি, কমনওয়েলথ, আরব লীগ, এই কয়েকটা হলো, এই চারটা। আরেকটা হলো ওপেক এবং অ্যাপেক। ওপেক, ওপেক দেখবেন এখান থেকে ওপেক থেকে প্রশ্ন আসবে কত যে ঘুরে প্রতিষ্ঠাকালীন কয়টা সদস্য ছিল, এখন কয়টা, ত্যাগ করছে কে কে, ওপেক বুক, ওপেক কোন পণ্যের কার্টেল, মানে এখান থেকে ঘুরে পেঁচে কোশ্চেন আসে এবং এরা হলো বস। আর এবছর আরেকটা বস হলো জিসিসি, কারণ তারা বেশ, তারা যে কাজটা করেছে যে জিসিসি, তারা হলো মানে গালফ কোঅপারেশন কাউন্সিল, তারা কিন্তু এখন খুব বন্ডিং শুরু হয়েছে। কাতার এবং সৌদির মধ্যে বিরোধ ছিল, এখন কুয়েতের মধ্যস্থতায় কাতার এবং সৌদির মধ্যে সম্পর্কটা আবার নতুন করে হয়েছে। আরেকটা বিষয় বিসিআইএম গুরুত্বপূর্ণ, বিসিআইএম। আর যাই বলেন ভাই, ও কিন্তু কোশ্চেন খুঁজে না পাইলে কিন্তু ব্রিক্স থেকে প্রশ্ন দিয়ে দেবে, ও দেবে কিন্তু ব্রিক্স, কিছু খুঁজে পাবে না, ব্রিক্স কোশ্চেন দিয়ে দেবে। কথা ক্লিয়ার? তার মানে ব্রিক্স আসতে পারে, আর সিইপি, সিপিটিপিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, এনডিভি, বিসিআইএম, আইআইবি। ওকে, এই হলো সংস্থা। আর পঞ্চম মুদ্রা হলো রিসেন্ট, এবং রিসেন্টের জন্য রিসেন্ট ভিউ। ক্লিয়ার? সো আপনারা একটু কমেন্ট করে জানান যে রিসেন্ট ভিউ যারা নিছেন কেমন লাগছে, দেখি একটু জানান যে গতানুগতিক না আগের এডিশনের চাইতে ভালো, না বাজারে 8-10টা যে বই আছে তার চাইতে ভালো, একটু কমেন্ট করে জানাতে পারেন আপনারা। এখন চলে যাবে, এখন আর কমেন্ট করবে না, ভাই তো এখন পড়ায় না, এখন তো ব্যবসা করতে আসছে, এই কথা বলবো। কমেন্ট নাই, কমেন্ট দেখো। বেস্ট, এক্সেলেন্ট বুক, খুব ভালো একটা বই, আজ কিনলেন। ওকে, আপনারা একটা কথা কাজ করবে, সেটা হলো প্রিয়জনকে রিসেন্ট ভিউ এবং বেসিক ভিউ উপহার দিন। প্রিয়জনকে উপহার দিবেন, দেখবেন অর্থাৎ জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে, ম্যারেজ ডে, অ্যাফেয়ার্স ডে, বিভিন্ন ডেতে তাদেরকে গিফট করবেন। যাক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা একটু মানে একটু বড়, আমি যতটুকু পারছি একটু শর্ট করে বলছি, এবং এগুলো পরীক্ষার হলে পড়ে যেতে হবে, যাওয়া উচিত। হ্যাঁ, সো আপনারা পারলে দেখে যান, এবং পরীক্ষার পরে আপনারা দেখবেন এই টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে, সেটা এসে বলবেন যে ভাই এই টপিক থেকে কোশ্চেন আসছে। যাই হোক, আপনারা প্রিয়জনকে রিসেন্ট ভিউ উপহার দিন, বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী, অ্যাফেয়ার্স ডে, ম্যারেজ ডে, যে কোনো অকেশনে আপনারা এটা উপহার দিলে সে খুশি হবে। সো আল্লাহ হাফেজ, খুব শর্ট টাইম, আবার নেক্সট দিন আসবো আমি বাকি 3টা সাবজেক্ট নিয়ে। হ্যাঁ, আর আপনারা পরীক্ষা দেন আমাদের আইকন আমাদের ভিউ ফর জিকে এই গ্রুপে। আজকেও পরীক্ষা হয়েছে ভূগোলের উপরে। আজকের পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ ভূগোলের 4র্থ এবং 5ম অধ্যায়, যেখান থেকে গত 6টা প্রিলিতে 34টা প্রশ্ন আসছে, 34 কোশ্চেন্স, 34 কোশ্চেন came from 4th and 5th chapter. Clear? আর এখনো অনেক সময় আছে, আপনি আসলে প্যারা নিয়েন না, বুঝছেন? আপনারা দেখবেন যে এখন কত 17 দিন আছে, ধরেন আজকে গেল 17 দিন গেছে, ধরেন 17 দিন আছে, 17টা রাত আছে। আপনি জানেন না যে 17টা রাতে আপনি কত কিছু পড়ে ফেলবেন, জানেন? আপনার টেবিল দেখবেন শেষ হয়ে যাবে, আপনি জানেন না যে কি হবে। আরেকটা বিষয়, এখন যেটা করা উচিত সেটা হলো যেগুলো কঠিন সেগুলো খাতায় লিখে রাখছেন এতদিন। আমি অনেক আগে বলছিলাম, যেগুলো পারেন তা মাথায়, যেগুলো পারেন না তা খাতায়। পরীক্ষার আগের দিন শুধু খাতাটা পড়ে যাবেন, পরীক্ষার 2 দিন আগে শুধু খাতা পড়বেন। যারা এই কাজটা করছেন তারা খাতা পড়বেন, আর যারা কিছু করেন নাই তাদেরও ভয় পাওয়ার কিছু নাই, তাদেরও ভয় পাওয়ার কিছু নাই। তাদের হলো যে কিচ্ছু না পারেন, বসে বসে পৃষ্ঠা উল্টাবেন, শুধু বসে বসে শুধু পৃষ্ঠা উল্টাবেন। আমি বললাম পৃষ্ঠা উল্টান, দেখবেন এটাও আপনার পড়া হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর একটা পরীক্ষা দেন। 1 মিনিট, আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা জানেন না, সেটা হলো
আমি একটা কথা বলি, সেটা হলো যে হ্যাঁ গ্রুপে থাকবে যারা মডেল টেস্ট দিচ্ছেন। মডেল টেস্ট একটা প্রবলেম হয়, মডেল টেস্টের প্রবলেম হলো যে আপনি আমি এখন 2 মিনিট সময় নেব। হ্যাঁ, আমি কিন্তু আজকে রিটেনের ক্লাস নিচ্ছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মনে হয় ক্লাস নিচ্ছি, তারপরে আমি আবার আপনাদের এখানে আসছি। যাও, আমিও ক্লান্ত। আপনাদের 2টা কথা বলি, সেটা হলো যে প্রিলি পরীক্ষায় যারা মডেল টেস্ট পরীক্ষায় যারা খারাপ করতেছেন, ধরেন আপনি পাচ্ছেন কত 62, কেটে কোটে 61, কেটে কোটে 68। একটা গল্প বলি, 35তম বিসিএস পরীক্ষার 14 দিন বাকি, পড়তে বসছি 14-15 দিন আগে। তা আমার পাশে সিট পড়ছে আমার বন্ধুর, দুজন একসাথে মানে গুটিবাজি করছি, 2 বন্ধু একই বোর্ডে ছিলাম। সাধারণত শিক্ষা বোর্ডের আলোকে এবং এসএসসি ইন্টারের সালের অনুসারে কিন্তু সিট পড়ে। তো ওরা আমার সাল কাছাকাছি ছিল এবং আমার বোর্ড ছিল কি, তা আমার ছিল 68, মানে আমার ছিল মনে হয় 35তমতে। হ্যাঁ আমার ছিল, মানে ও ছিল আমার পাশেই আর কি, 35তমতে ভুলে গেলাম, মানে আমার 68 ও 66। কি হলো, তো ও পরীক্ষা দিল, আমি পরীক্ষা দিলাম। ও ফোন দিল, ওই যে কোন জায়গায় পরীক্ষা দিতে জানেন, ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা থাকে না, মডেল টেস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে মডেল টেস্ট থাকে, পরীক্ষার মাসে কিন্তু মডেল টেস্ট থাকে। মডেল টেস্ট দিয়েছি আমি পরীক্ষা দিলাম, আমি পেয়েছি হলো খুব সম্ভবত 67 মনে হয় কেটে কোটে। ও পাইছে 135+, 135 137। কারণ আমাকে বলে তুই কত পেয়েছো, আমি তুই কত পেয়েছো, আমি আমারটা বলি না, 130 পেয়েছে, আমাকে তুই কত, আমি পাইছি, আমি বলি নাই। এই মডেল টেস্টে 14 দিন পরে প্রিলি পরীক্ষা আমি পাস করছি, পাস করে নাই। ব্যাপারটা কি ক্লিয়ার? কি যে ঘটবে ইউ নেভার নো। কারণ পরের 14 দিন যে আমি কতদূর গেছি আর সে কতদূর পিছিয়েছে এটা কিন্তু বলা যায় না। সো মডেল টেস্টে যারা এখন কম পাচ্ছেন, ঘাবড়ানোর কিচ্ছু নাই, সত্যি কথা। মডেল টেস্টে যারা এখন কম পাচ্ছেন সেই বেশি পাবেন। 35 আমি জ্বলন্ত প্রমাণ। একই মডেল টেস্টে ও পায় 135 আর আমি পাই 67, আর সেখানে আমি পাস করে না। তো বুঝতে পারছেন ব্যাপারটা? বেসিক যে কার কোন জায়গা হবে, কে কোন প্রশ্নে ভালো করবে, ইউ নেভার নো। বাট এই কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। 2টি কাজ এই কয়েকদিনে করা যাবে না। নাম্বার ওয়ান হলো কনফিউশন নিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না। কনফিউশন যেটা, চতুর্থ বিমানবন্দর কি কক্সবাজার হয়েছে নাকি হয় নাই, এইটা নিয়ে 10 মিনিট সময় নষ্ট করবেন, খুব দায়ী। কর্ণফুলী টানার 3.32 না 3.4, 2টা থাকলে কি দেখাবো, ঠিক আছে? বাংলাদেশ শিক্ষিদানকারী দেশ কোনটা দেখাবো, ভারত না ভুটান দেখাবো? এই সমস্ত কাজ যারা করেন তারা কিন্তু ইউ উইল বি গেট আ বিগ ব্যাম্বু। এটা হলো নাম্বার 1 কথা। অর্থাৎ কনফিউশন নিয়ে এখন সময় নষ্ট করার সময় নেই। সেকেন্ড যেটা করতে হবে সেটা হলো কঠিন জিনিস, যেটা প্যারা কিছু আছে না। ধরেন আপনি মনে করেন এখন লিটারেচারে ভিক্টোরিয়া নিয়ে যাবেন, পারেন না ভাই, খামাখা এটা নিয়ে সময় নষ্ট করেন না। আপনি বলবেন যে এখান থেকে 1 নম্বর আমার দরকার নেই। কনফিউশন এটা কঠিন, এটা আসে না, এটা আসলেও আমার পারা লাগবে না। এইভাবে আগাবেন। আর কঠিন প্রশ্ন যেগুলো আছে, যে কঠিন বিষয়, যে ধরেন আপনি স্কেল, মানচিত্রের স্কেল, ভূগোল একটা চ্যাপ্টার আছে স্কেল পদ্ধতি, আপনি বুঝেন না, খামাখা দরকার আছে, স্কিপ করেন, স্কিপ আউট। আপনি দেখেন, আমি আমার জীবনে আমি সমাস পড়ি নাই, বিশ্বাস করেন আমি সমাস পড়ি নাই। সমাসে আমি 2টা জিনিস শুধু পারি, দ্বিগু আর দ্বন্দ্ব। সমার থাকলে দ্বিগু হয় আর ও থাকলে দ্বন্দ্ব হয়, এই 2টাই জানি, আমি আর কিছু জানি না। এই কর্মধারাটা একটু পারতাম, তাও কি যেন একটা ভেজাল করলো। এক বাংলা শিক্ষকের ক্লাস করছি, সে বললো যে যা আছে এখন আলাইছি, কর্মধারা সময় মাথা চলে গেছে, এখন শুধু দ্বন্দ্ব আর দ্বিগু। আমি বলছি যে সমস্যা দরকার নাই, 1 নম্বর দরকার নাই, পারেন না ছেড়ে দেন, বাকি 199টা প্রশ্ন খেলা হবে। ছাড়তে ছাড়েন না। আপনি একটা জিনিস দেখেন, আপনি 30টা কোশ্চেন পারেন না, সমস্যা আছে, 170টা তো আছে। আপনি 40টা কোশ্চেন পারেন না, আপনার 160টা তো আছে, 150টা তো আছে। 135টা দাগানো স্ট্যান্ডার্ড, 135টা কোশ্চেন থাকলেই হবে। 135টা দাগাবেন, 12টা ভুল হবে, 18 ক্যাটাগরি 117। বুঝেন না এই ব্যাপারটা? 18টা এরকমের আপনার টার্গেট থাকবে। সো বেস্ট অফ লাক, আপনারা ভালো পরীক্ষা দেন, দোয়া করি।
আর ওই কথারে তো দোয়ার প্যাকেট থাকলে সবাইকে কয়েক বস্তা করে দোয়া দিতাম। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। হ্যাঁ,